আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুতাসিম। বর্তমানে এক্সপ্রেস পার্ট টু ট্রেনিং হিসেবে আছি মুগদা মেডিকেল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে। আমাদের আজকের যে সেশন সেটা মূলত হচ্ছে যারা সামনে ফাইনাল প্রপ দিবে এবং এখন যারা ফিফথ ইয়ারে আছে তাদের জন্য। সো আমাদের আজকের বেসিক যে কনসেপশন যে অ্যাকচুয়ালি আমাদের এই সেশনগুলো কি জন্য, আসলে হচ্ছে আমাদের ফিফথ ইয়ার থেকে আমরা যদি একটু অল্প অল্প করে পড়াগুলো গুছিয়ে নিতে পারি, যেটা পরবর্তীতে আমরা যখন ব্লক ফাইনাল বা ব্লকে আমরা ক্লাস শুরু করব তখন যাতে জিনিসগুলো আমাদের কাছে ওভারলোড না হয়ে যায়। তো আমাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে আপনারা এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার করে রাখেন, পরবর্তীতে যাতে হচ্ছে আপনারা জিনিসগুলো গুছিয়ে আনতে পারেন এবং প্রফের আগে জিনিসগুলো আপনাদের কাছে ইজিয়ার হয়ে যায়। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা হচ্ছে যে এই টপিক নিয়ে আলোচনা শুরু করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিউমোনিয়া, যেটা আপনি ফিফথ ইয়ার বলেন, ফাইনাল ইয়ার বলেন, ফাইনাল প্রপ বলেন, এফসিপিএস পার্ট ওয়ান বলেন, এমএসসি পার্ট ওয়ান বলেন, যে কোনো এক্সামে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। সো আজকে আমাদের এই টপিক নিয়ে আলোচনায় মেইন প্রেজেন্টার হচ্ছে ডক্টর ইফাত রহমান আপু। উনি আছেন হচ্ছে ইন্টার্ন ডক্টর হিসেবে মুগদা মেডিকেল কলেজে। আমি আপুকে আমন্ত্রণ জানাচ্ছি আপুর সেশন শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ইফাত আমান অত্রি। আমার সেকশন হলো 2019-20। আমি বর্তমানে ইন্টার্ন ডক্টর হিসেবে মুগদা মেডিকেল কলেজে আছি। আজকে আমি এখানে একটা ছোট ক্লাস নিতে এসেছি, সেটা হলো আমাদের টপিক নিউমোনিয়া। নিউমোনিয়া নিয়ে আমি আজকে একটা ওভারভিউ এর মতো করব। খুব বেশি লেন্দি ক্লাস হবে না। এখানে আমি শর্টকাটে জাস্ট কোর কনসেপ্টটা দিব। সাথে আমাদের মেইন উদ্দেশ্য হলো ফাইনাল প্রফে আমাদের যে পড়াটা গুছিয়ে আনতে কষ্ট হয়, যেটা ভাইয়া বললেন। তো সেই গাইডলাইনটা মানে এই পড়াটা আমাদের আলটিমেটলি রিটেন ভাইভা লং কেস শর্ট কেসে কিভাবে আমরা এই পড়াটাকে কাজে লাগাবো, এই পড়াটা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, কিভাবে এটা থেকে আমরা আনসার করতে পারি বা কি কি কোশ্চেন আসে, সেগুলা নিয়ে আলটিমেটলি আমাদের লাস্টে আলোচনা থাকবে। আচ্ছা, তাহলে আমি এখন সেশনটা শুরু করছি। আমি একটু ধারাবাহিকভাবে বলে নেই যে আমার ক্লাসে কি কি থাকবে। শুরুতে আমি নিউমোনিয়ার কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করব। আলোচনা করার পরে এটা মানে মোটামুটি এই টপিকটা যা যা কভার করে কনসেপ্টের মধ্যে থাকবে নিউমোনিয়া কি, তারপর এটার টাইপস কি কি, দেন হলো এটার ক্লিনিক্যাল পার্সপেক্টিভে যদি যায় এটার ক্লিনিক্যাল ফিচার কি কি আমরা একটা পেশেন্টের উপর পাবো। দেন সেই পেশেন্টটাকে নিয়ে আমরা কিভাবে প্রসিড করব, মানে পেশেন্টটাকে আমরা কি কি ইনভেস্টিগেশন দিব, দেন আমরা কিভাবে ম্যানেজমেন্টে যাব, ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমরা প্রিভেনশন ফলো আপ এগুলা কিভাবে দিতে পারি, এর থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে, একটা নিউমোনিয়া পেশেন্টকে আমরা কিভাবে অ্যাসেস করব, এগুলো হলো আমি প্রথমে বলবো। এরপরে আমি যাব রিটেন কোশ্চেনে। রিটেন কোশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করব, দেন আমি কিছু ভাইবা টপিকস নিয়ে আলোচনা করব। দেন এই সেম জিনিসটাই লং কেস শর্ট কেসে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এটা নিয়ে আমি সেশনটা শেষ করব। তাহলে শুরু করছি। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে নিউমোনিয়া কি। তো ফাইনাল ইয়ারে আমরা মেইনলি ডিজিজ নিয়ে আলোচনা করি। তো রেসপিরেটরি সিস্টেমের আমাদের ফাইনাল প্রফে যে দুইটা ভাইবা বোর্ড থাকে মেডিসিন, সেখানে একটা বোর্ড শুরু হয় কার্ডিওলজি দিয়ে আর একটা বোর্ড শুরু হয় রেসপিরেটরি দিয়ে। তো রেসপিরেটরিতে আমাদের এক্স রে দিয়ে একটা ভাইবা বোর্ড শুরু হয়। সেক্ষেত্রে এভরি ওয়ান আউট অফ টু স্টুডেন্টের ক্ষেত্রে নিউমোনিয়ার এক্স রে পড়ে বা কনসোলিডেশন এক্স রে পড়ে। তাহলে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা আমাদের আগে জানতে হবে। তো আমাদের রেসপিরেটরি সিস্টেমের কিছু ক্রনিক ইলনেস আছে, কিছু অ্যাকিউট ইলনেস আছে। এখন নিউমোনিয়া একটা অ্যাকিউট টাইপ অফ রেসপিরেটরি ইলনেস। এটাতে অ্যাকচুয়ালি কি ঘটে, আমরা প্যাথোলজিতে পড়েছি যে নিউমোনিয়াতে আমাদের লাংসের যে প্যারেনকাইমা আছে, প্যারেনকাইমাতে ইনফ্লামেশন হয় বা ইনফ্লামেশনের জন্য সেখানে কিছু চেঞ্জ হয়।
তাহলে ডেভিডসন অনুযায়ী নিউমোনিয়ার যে ডেফিনেশন আছে সেখানে ইনফ্লামেশনের সাথে সাথে এটাতে রিসেন্টলি ডেভেলপড একটা রেডিওলজিক্যাল শ্যাডো থাকতে হবে। মানে আমরা পেশেন্টটাকে যখন এক্স রে করতে দিব অথবা একটা চেস্ট ইমেজিং করতে দিব, সেখানে আমরা কিছু রেডিওলজিক্যাল চেঞ্জ পাবো। যখন এই লাংসে ইনফ্লামেশনের কারণে আমরা রেডিওলজিক্যাল চেঞ্জটা পাচ্ছি, এই দুটা মিলে আমরা একটা পেশেন্টকে নিউমোনিয়া হিসেবে ডায়াগনোজ করতে পারি। তো এটা হলো নিউমোনিয়ার কেস ডেফিনিশন। আচ্ছা, এখন এই যে রেডিওলজিক্যাল শ্যাডোইং এর কথাটা বললাম, হ্যাঁ, এখানে আমরা কি পাবো? একটা এক্সরেতে আমরা কি পাবো? এক্সরেতে যেটা পাবো সেইটাকে বলা হয় কনসলিডেশন। হ্যাঁ, কনসলিডেশন। এখন কনসলিডেশন মানে কি? কনসলিডেশন মানে সলিডিফাই হয়ে যাওয়া। কোন জিনিসকে একটা আহ, বস্তু সেটা হলো সলিড হয়ে যাওয়া। সলিড, এখন লাংস এর সলিড হয়ে যাওয়ার ব্যাপারটা কি? আমরা জানি লাংসে যে অ্যালভিওলাই আছে, সেটাতে কি থাকে? লাং প্যারেনকাইমা আর অ্যালভিওলার মাঝখানে থাকে বাতাস, তাই না? সেখানে কিছু ব্লাড সাপ্লাই থাকে, এগুলো আমরা অ্যানাটমিতে পড়ছি, প্যাথোলজিতে আরো ডিটেল পড়ছি। আচ্ছা, তাহলে কনসলিডেশনের ক্ষেত্রে কি হয়? শুধু নিউমোনিয়াকে কি কনসলিডেশন বলে? এটা কি জাস্ট নিউমোনিয়ারই আরেক নাম, নাকি কনসলিডেশন জিনিসটার আরো কিছু ব্যাপক অর্থ আছে? অ্যাকচুয়ালি কনসলিডেশন হলো একটা ব্রড টার্ম। কনসলিডেশন মানে লাংসের একটা পার্ট সলিডিফাই হয়ে যাচ্ছে। সলিডিফাইটা কিভাবে হতে পারে? হতে পারে যে লাংসের ওই স্পেসটা, মানে যে এয়ার ফিল যে স্পেসটা নর্মালি থাকে, সেটা পানি দিয়ে ফিল হয়ে গেল, অথবা ব্লাড দিয়ে ফিল আপ হয়ে গেল, অথবা কোনো সেল দিয়ে ফিল আপ হয়ে গেল। এরকম যে কোনো জিনিস দিয়ে যদি ওই খালি জায়গাটা ফিল আপ হয়ে যায়, সলিডিফাই হয়ে যায়, সেটাকে আমরা কনসলিডেশন বলতে পারি। এখন ধরো সেটা ইডেমা ফ্লুইড বা ফ্লুইড দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে, সেটা হতে পারে পালমোনারি ইডেমার জন্য। হ্যাঁ, তারপরে ধরো এখানে যেরকম নিউমোনিয়ার ক্ষেত্রে ওই জায়গাটা যে এক্সট্রাভ্যাসেটেড ফ্লুইড দিয়ে ইনফ্লামেশন হয়, কনসলিডেশন তৈরি হয়ে যাচ্ছে, সেটা নিউমোনিয়ার ক্ষেত্রে হতে পারে। অথবা ধরো হেমোরেজ হচ্ছে। কোন ক্ষেত্রে হেমোরেজ হতে পারে? পালমোনারি ইনফাকশন। পালমোনারি ইনফাকশনের ক্ষেত্রে ধরো অ্যালভিওলার স্পেসে ভেসেল গুলা থেকে হেমোরেজ হচ্ছে, সেই হেমোরেজটা দিয়ে ওই গ্যাপটা ফিল আপ হয়ে গেল, ওই জায়গাটায় আর এয়ার, মানে এয়ারের জায়গা নেই, ওটা ফিল আপ হয়ে গেছে। অথবা দেখা যে গেল যে একটা ম্যাসলেশন। ম্যাসলেশন মানে সেখানে সেল দিয়ে জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে কনসলিডেশন মানে কিন্তু জাস্ট নিউমোনিয়া না, এটা অনেকগুলা ডিডি আছে। কি কি হতে পারে? নিউমোনিয়া হতে পারে, এমনকি টিউবারকুলোসিসও হতে পারে। দেন হলো যেটা বললাম পালমোনারি ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তারপরে পালমোনারি ইডেমা হতে পারে। দেন কার্সিনোমা বা হলো এনি ম্যাস লেশন হতে পারে। হ্যাঁ, তো কনসলিডেশনের একটা এরকম ব্রড টার্ম আছে। এখন আমরা যখন ভাইভা বোর্ডে এক্স রেটা দেখবো, এক্স রে দেখার পরে আমরা যখন আমাদের ডায়াগনোসিসটা বলবো অথবা এক্স রে ইমপ্রেশনটা বলবো, আমরা কিন্তু ডিরেক্ট ডায়াগনোসিস বলবো না, আমরা বলবো কনসলিডেশন। হ্যাঁ, কনসলিডেশন বলার পরে যখন স্যাররা আমাদেরকে ডিফারেন্সিয়াল জিজ্ঞেস করবে, তখন আমরা এই ডিফারেন্সিয়াল গুলো বলতে পারি। যেহেতু নিউমোনিয়া আর টিবি এই দুটো খুবই কমন, তো সেক্ষেত্রে আমরা এই দুটো আগে বলবো, দেন পরবর্তীতে যদি আরো জিজ্ঞেস করে আমরা এইগুলো বলতে পারি। তো আমি এইগুলা তোমাদের 4-5টা ডিডি বললাম এই কারণে, কারণ কনসলিডেশন এই ওয়ার্ডটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। এটার মানে এটার যে একটা ব্রড অর্থ আছে, এটা একসময় অ্যাকচুয়ালি আমি নিজেও বুঝতাম না। আমি মনে করতাম যে কনসলিডেশন মানে নিউমোনিয়া একই জিনিস। পরে আমি জানতে পারলাম যে এই জিনিসটা আসলে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, তো আমাদের এক্স রে ডায়াগনোসিস হলো অলওয়েজ কনসলিডেশন। দেন আমরা এখান থেকে কিছু ডিডিতে আসতে পারি। ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইডে যাই। উম, আচ্ছা, এবার এবার নিউমোনিয়ার কিছু টাইপস আছে। কি কি টাইপস এর হতে পারে? এখানে ব্রড টার্মে কিছু টাইপ বলা হয়েছে ডেভিডসনে। হ্যাঁ, এটা অনেক সময় ফাইনাল প্রব ভাইভাতেও জিজ্ঞেস করে, আমাকেও জিজ্ঞেস করছিল।
আমার একটা কনসলিডেশনের এক্সরে পড়ছিল, সেখান থেকে মানে ভাইবার শুরুতে আমাকে বলছিল যে আচ্ছা বলো তো নিউমোনিয়া কি কি টাইপস তুমি জানো বা তুমি ওয়ার্ডে দেখতে পাও। তাহলে প্রথমে সবচেয়ে কমন হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটা কিনা আমাদের কমনলি আমরা আমাদের কমিউনিটিতে দেখতে পাই, অথবা হসপিটালে খুবই ফ্রিকোয়েন্টলি এটা অ্যাডমিট হয় এই পেশেন্ট গুলা। আমাদের সাধারণত এটা একটা হেলদি মানুষ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে খুব সহজে আক্রান্ত হতে পারে। দেন হলো হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আমরা কোনটাকে বলবো? এক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? এখানে বলছে যে এটা it presents at least 48 hours after hospital admission and was not incubating at the time of admission. তার মানে কি? তার মানে হলো হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মানে একটা পেশেন্ট অলরেডি অন্য কোনো কারণে হসপিটালে অ্যাডমিট হয়েছে, হওয়ার পরে সে ওইখানকার জীবাণু দিয়ে নতুন করে নিউমোনিয়া ডেভেলপ করলো, এটা হলো একটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তো এটা ক্রাইটেরিয়া হলো হসপিটালে অ্যাডমিট হওয়ার অন্তত 48 ঘন্টা পরে তার সিমটম প্রেজেন্ট করবে, এবং এটা আমাদের শিওর হতে হবে যে অ্যাডমিশনের টাইমে এই ডিজিজটা অলরেডি তার মধ্যে ইনকিউবেটিং অবস্থায় ছিল না। তাহলে আমরা সেটাকে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলতে পারবো। এখন নর্মালি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কি ধরনের অর্গানিজম দিয়ে হয়? আমরা জানি হসপিটাল হলো একটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট অর্গানিজমের একটা কি বলে, মানে খুব ভালো একটা উর্বর জায়গা। তো এখানে নর্মালি স্ট্রং অর্গানিজম অথবা যেগুলো হলো মাল্টিপল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট, এই ধরনের খারাপ খারাপ ব্যাকটেরিয়া দিয়ে নর্মালি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াটা হয়। এবং এক্ষেত্রে যারা একটু ইমিউনিটি সিস্টেম উইক তাদের আরো ইউজুয়ালি খুব দ্রুত এফেক্ট করে। ওকে, দেন হলো অ্যাসপিরেশন নিউমোনিয়া। আচ্ছা, কেউ কি বলতে পারবে এখানে যে অ্যাসপিরেশন নিউমোনিয়া কি কি ক্ষেত্রে হতে পারে? এনিওয়ান? আচ্ছা, অ্যাসপিরেশন নিউমোনিয়া জিনিসটা হলো আহ কোন ধরনের অর্গানিজম সহ কোনো ফ্লুইড অথবা কোনো ধরনের ম্যাটার যদি কোনো পেশেন্ট অ্যাসপিরেট করে ফেলে, এটা কিভাবে হতে পারে? এটা হওয়ার অনেকগুলো মাধ্যম আছে। এক হতে পারে যে কোনো কারণে আহ একটা পেশেন্টকে অপারেশনে নেওয়া হলো, তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হলে নর্মালি পেশেন্টের যে ইয়ে রিফ্লেক্সটা মানে সে যে হলো অ্যাসপিরেট করার যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু বেড়ে যায়, কারণ তার ইনার থ্রোটের মাসেল গুলো রিল্যাক্স হয়ে যায়। তো এবং সাথে তার যে ইসোফেজাল স্ফিংটার আছে সেটাও অনেকটা রিল্যাক্স হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি পেশেন্ট ভমিটিং হয়, তো এটা খুব সহজে অ্যাসপিরেট হতে পারে। অথবা এমন হতে পারে যে কোনো স্ট্রোকের পেশেন্টেরও থ্রোট মাসেল গুলা বা ফ্যারিঞ্জিয়াল মাসেল গুলো উইক থাকে, তারাও খুব সহজে যখন খাবার খায় সেটা গলা মানে শ্বাসনালীতে চলে যেতে পারে। হ্যাঁ, এরকম কিছু ক্ষেত্রে, অথবা বিশেষ করে যাদের দেখা যায় যে ডেন্টাল ওরাল হাইজিন অথবা ডেন্টাল হাইজিন পুয়ার, তাদের মুখের মধ্যে অলরেডি ব্যাকটেরিয়ার একটা কালচার মিডিয়াম হিসেবে তাদের ওরাল ক্যাভিটিটা কাজ করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিছু খারাপ খারাপ ব্যাকটেরিয়া ওই অ্যাসপিরেটেড ম্যাটেরিয়ালের সাথে তার ফুসফুসে চলে গেল, গিয়ে সেখানে একটা নিউমোনিয়া তৈরি করলো। তো সেক্ষেত্রে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে হলো নিউমোনিয়া অফ ইমিউনো কম্প্রোমাইজ। নিউমোনিয়া অফ ইমিউনো কম্প্রোমাইজড সাধারণত কোন কোন পেশেন্টদের হয়? যেমন হলো যাদের অলরেডি হয় ইনফেকশনের কারণে অথবা কোনো অটোইমিউন ডিজিজের কারণে অথবা কোনো মেটাবলিক কারণে অলরেডি ইমিউন কম্প্রোমাইজড হয়ে আছে। যেমন মেটাবলিক কারণ যদি বলি, ডায়াবেটিস খুব কমন। ইনফেকশনের ক্ষেত্রে যদি বলি এইচআইভি, অথবা হলো কোনো ম্যালনারিশড পেশেন্ট। হ্যাঁ, এরা খুব সহজেই ইমিউনোকম্প্রোমাইজ থাকে, আর এদের ক্ষেত্রে এমন কিছু অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হয় যেগুলো সচরাচর একটা হেলদি ইন্ডিভিজুয়ালকে এফেক্ট করে না। যেমন এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে নিউমোসিস্টিস জিরোভেকি, এটা হেলদি পার্সনকে সহজে অ্যাটাক করবে না, কিন্তু একটা এইচআইভি পেশেন্টের এটা দিয়ে
খুব সহজেই নিউমোনিয়া হয়ে যেতে পারে। তারপরে এরকম কিছু কিছু ফাঙ্গাই আছে, হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো অ্যাটিপিক্যাল, সেগুলা এরকম ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টকে আক্রমণ করতে পারে। সেগুলা যদি আমরা কালচারে প্রেজেন্ট পাই, তখন আমরা ধারণা করবো এই পেশেন্টটা কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজড অথবা তার কোনো ইনফেকশন আছে, এইচআইভি টাইপের। ওকে। ইয়া কি সিটি এটা? ইয়েস সিটি। আচ্ছা, এখন ডেভিডসন একটা চার্ট আছে নিউমোনিয়া কি কি অর্গানিজম দিয়ে হয়। এটা আমরা অলরেডি পড়া লাগবে? মাইক্রোবায়োলজিতে। পড়া লাগবে? আচ্ছা, আমরা একটু মাইকটা মাইকটা মিউট করি। হ্যাঁ, যেটা বলছিলাম, নিউমোনিয়া কি কি অর্গানিজম দিয়ে হয়। মাইক্রোবায়োলজিতে অলরেডি আমরা অর্গানিজম গুলো সম্পর্কে পড়ে এসেছি, হ্যাঁ। তো আমি এখানে ডিটেল আর লিখে আনিনি, আমি যেহেতু একটা ওভারভিউ এর মতো জাস্ট বলছি। তো ডেভিডসনে একটা খুব সুন্দর চার্ট আছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া ভাইরাসের যে কি কি অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হতে পারে। এখান থেকে এমসিকিউ আসে, আবার ভাইভাতেও কিছু কোশ্চেন আসে। তো এখানে আমি জাস্ট অ্যাটিপিক্যাল কিছু আহ, তথ্য যেটা ডেভিডসনে আছে, যেটা অনেক সময় এমসিকিউতে আসে অথবা ভাইভাতে খুব ভালো পারলে জিজ্ঞেস করে, সেগুলো আমি জাস্ট এখানে উল্লেখ করেছি। আচ্ছা, নর্মাল কিছু অর্গানিজমের নাম আমি আগে বলে নিই, হ্যাঁ। আমরা জানি যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, তারপরে মাইকোপ্লাজমা, ক্লেবশেলা, এগুলা দিয়ে খুব কমনলি নিউমোনিয়া হতে পারে, হ্যাঁ। আর কিছু ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা, অ্যাডেনোভাইরাস, মিজেলস ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, কোভিড-19 মানে সার্স, মার্স, এই ধরনের ভাইরাস গুলা দিয়ে খুব কমনলি নিউমোনিয়া হয়। আচ্ছা, তো নর্মালি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া গুলা খুব কমনলি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দিয়ে হয়ে থাকে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এই ব্যাকটেরিয়াটা দিয়ে হয়ে থাকে, হ্যাঁ। আর ইয়াং পিপলদের ক্ষেত্রে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হিসেবে মাইকোপ্লাজমা নিউমোনিয়া খুব কমন। আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি ওল্ডার পিপলদের বেশি হয়। আর বিশেষ করে এসি ডাক্ট মানে কুলিং ডাক্ট বা কুলিং টাওয়ার যেগুলো আছে, এগুলাতে খুব সহজেই লিজিওনেলা নিউমোফিলা এই ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারে। তো এক্ষেত্রে হোটেলস, হসপিটালস অথবা কার, হ্যাঁ, এইসব ক্ষেত্রে এইসব জায়গা থেকে খুব সহজে এই পেশেন্টের হিস্ট্রি থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা দিয়ে নিউমোনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর পোস্ট ভাইরাল নিউমোনিয়া, হ্যাঁ, একটা ভাইরাল নিউমোনিয়ার পরে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে আবার স্টেফাইলোকোকাস অরিয়াস দিয়ে ইনফেকশনটা খুব কমনলি হয়ে থাকে। আর যারা অ্যালকোহল অ্যাবিউজার, এদের ক্ষেত্রে ক্লেবশেলা নিউমোনি খুব কমন। ক্লেবশেলাতে আবার দেখা যায় যে লাংসে ক্যাভিটেশন হয়, হ্যাঁ, কিছু অ্যাটিপিক্যাল চেঞ্জ দেখা যায়। এটা আবার ভাইরাসের মতো অনেক সময় বায়োল্যাটারালি এফেক্ট করে ক্লেবশেলা। সাথে ক্লেবশেলা অনেক সময় মানে অনেকগুলা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়, তো ট্রিটমেন্ট করাটাও মুশকিল হয়ে যায়। আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো, এটাতে কিন্তু অনেক সময় রাস্টি স্পুটাম পাওয়া যায়। রাস্টি স্পুটাম মানে ব্লাড মিক্স স্পুটাম, হ্যাঁ। আর আহ, এটাতে একটা মজার একটা তথ্য আছে ডেভিডসনে, যে অনেক সময় স্ট্রেপ্টোককাস নিউমোনি দিয়ে আক্রান্ত নিউমোনিয়া পেশেন্টদের সাথে কো ইনফেকশন হিসেবে হার্পিস ল্যাবিয়ালিস থাকে। আর মাইকোপ্লাজমা নিউমোনিতে খুব কমনলি হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। এখানে কিছু আহ, আবার আরো বড় বড় মেকানিজম আছে, আরো ভাস্ট কিছু কথা যেগুলা মাইকোপ্লাজমা নিউমোনি এই ব্যাকটেরিয়াটা কিভাবে হিমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে, হ্যাঁ, এটার কিছু মেকানিজম আছে, সেটা আমি এখন আলোচনা করছি না। আচ্ছা, নেক্সটে যাই। আচ্ছা, এবার আমরা আসি, আমাদের কাছে একটা নিউমোনিয়া পেশেন্ট আসলো। আসার পরে আমরা তাইলে পেশেন্টটাকে নিয়ে কিভাবে প্রসিড করব। প্রথমে আমরা পেশেন্টের হিস্ট্রি নিব, হিস্ট্রি থেকে আমরা সিমটমস গুলো শুনবো, তার সেগুলো ইলাবোরেট করব। দেন আমরা সায়েন্স খুঁজবো। সায়েন্স খুঁজবো মানে আমরা পেশেন্টটার কে এক্সামিনেশন করে দেখবো, জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন করব।
সেখানে আমরা যে ফাইন্ডিংস গুলো পাবো সেটাই হলো সায়েন্স। দেন আমরা যাব পেশেন্টটাকে অ্যাসেস করার পর আমরা যেটা মনে হবে সেই অনুযায়ী আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দেব। দেন সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলা বা ফাইন্ডিংস গুলো আসার পরে আমরা সেইটা অনুযায়ী একটা ডিফারেন্সিয়াল দাঁড় করাবো, সেখান থেকে আমরা একটা কনফার্ম ডায়াগনোসিস আসবো, দেন সেই পেশেন্টটাকে আমরা ম্যানেজ করব, ট্রিটমেন্টে যাব। হ্যাঁ, এইভাবে আমরা একটা পেশেন্টকে নিয়ে আগাবো। তাহলে প্রথমে আমরা ক্লিনিক্যাল ফিচার দিয়ে শুরু করি। ক্লিনিক্যাল ফিচার, একটা পেশেন্ট আমার কাছে কি কি সিমটম নিয়ে আসতে পারে। যেহেতু এটা একটা অ্যাকিউট ইলনেস, এটা একটা শর্ট টাইমের হিস্ট্রি দিবে, নট মোর দেন 1 উইক ইউজুয়ালি। হ্যাঁ, নিউমোনিয়া টিবির ক্ষেত্রে যেহেতু অনেক সময় কিছু সিমিলার সাইন সিমটম পাওয়া যায় বা এক্সরেতে কিছু সিমিলার ফাইন্ডিং পাওয়া যায়, সেক্ষেত্রে আলাদা করার কিছু ক্রাইটেরিয়া হলো যে টিবিতে নর্মালি 2 সপ্তাহের বেশি সিমটম থাকে, একটা ক্রনিক মানে 2 সপ্তাহের বেশি একটা হিস্ট্রি। আর নিউমোনিয়ার ক্ষেত্রে খুব অ্যাকিউটলি পেশেন্ট খারাপ হয়ে যায়, অথবা অ্যাকিউটলি তার সিমটম গুলা খুব দ্রুত প্রোগ্রেস করে ফেলে। তাহলে এখানে কি পাবো আমরা? এখানে ফিভার। ফিভারটা নর্মালি নিউমোনিয়াতে চিলস অ্যান্ড রাইগরের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, মানে কাঁপুনি দিয়ে জ্বর আসবে। ফিভার লো গ্রেড থেকে হাই গ্রেড হতে পারে, এটা কাঁপুনি দিয়ে জ্বর আসবে পেশেন্টের, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড কাফ থাকবে, চেস্ট পেইন থাকতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে। কাফটা কেমন হবে? একটা নিউমোনিয়ার পেশেন্টের কাশিটা আমরা কিভাবে এলাবোরেট করব? এটা কিন্তু লং কেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে আমরা এক একটা সিমটম কিভাবে ইলাবোরেট করছি। আমার ওই এলাবোরেশন দেখেই কিন্তু আমার স্যার বুঝতে পারবেন যে আমি এই ডায়াগনোসিসটা কোন দিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো নিউমোনিয়ার ক্ষেত্রে কফের একটা ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন আছে, সেটা কিরকম? সেটা হলো যে প্রথম দিকে পেশেন্ট হিস্ট্রি দিবে যে শুরুর দিকে পেশেন্টের কফটা ছিল ড্রাই কফ, ড্রাই কফ উইথ স্ক্যান্টি স্পুটাম, মানে খুব সামান্য স্পুটাম প্রোডাকশন হচ্ছে, মোস্টলি ড্রাই। এরপরে ধীরে ধীরে কাফটা প্রোডাক্টিভ হয়ে গেছে, মানে ড্রাই টু প্রোডাক্টিভ। প্রথমে ড্রাই ছিল, এরপরে কাফটা প্রোডাক্টিভ হয়ে গেছে। এখন মিউকয়েড থেকে শুরু করে মিউকোপুরুলেন পর্যন্ত তার হলো স্পুটাম প্রোডাকশন হতে পারে। হ্যাঁ, কাফটাকে আমরা এভাবে ইলাবোরেট করব। এখন সেটাতে স্পুটামে নিউমোনিয়ার ক্ষেত্রে নর্মালি হিমোপ্টাইসিসটা যে সবসময় দেখা যাবে এমন না, কিছু কিছু ক্ষেত্রে হিমোপ্টাইসিস দেখা যেতে পারে কিছু অর্গানিজমের ক্ষেত্রে। যেমন বললাম যে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার ক্ষেত্রে রাস্টি স্পুটাম দেখা যেতে পারে, মানে স্ট্রিকিং অফ ব্লাড ইন দ্য স্পুটাম, মানে সরু সরু, মানে কিছু ব্লাডের স্ট্রিক থাকবে স্পুটামে। ফ্রাঙ্ক হিমোপ্টাইসিস নর্মালি নর্মাল অর্গানিজম দিয়ে আমরা পাই না। তাহলে মোস্টলি কফটা হবে, মানে স্পুটামটা হবে এখানে মিউকয়েড অথবা মিউকোপুরুলেন্ট। দেন আমরা আসি চেস্ট পেইনে। নিউমোনিয়াতে কিছু ক্ষেত্রে চেস্ট পেইন থাকতে পারে, যে বিশেষ করে লোবার নিউমোনিয়া, যেগুলো একটা বড় জায়গায় এফেক্ট করে। আচ্ছা, আমরা তো জানি যে প্যাথোলজিতে আমরা যেটা পড়ছি যে নিউমোনিয়া ব্রোঙ্কো নিউমোনিয়া হতে পারে, লোবার নিউমোনিয়া হতে পারে। ব্রোঙ্কো নিউমোনিয়া মানে ব্রোঙ্কাস এবং তার আশেপাশে কিছু জায়গা প্যাচি, মানে এক্সরেতে আমরা একটা প্যাচি শ্যাডো পাবো, এরকম ছোট ছোট কিছু জায়গা স্ক্যাটার্ড ভাবে এফেক্ট করছে। আর লোবার নিউমোনিয়া মানে একটা লোব ধরে, একটা লাংসের একটা লোব ধরে এফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, লোব ধরে কনসলিডেশন, এক্সরেতে একটা এরকম বড় একটা ইনহোমোজেনাস শ্যাডো পাবো, এটা হলো লোবার নিউমোনিয়া। এরকম যেখানে একটা বড় এরিয়া এফেক্ট করে সেখানে খুব সহজেই প্লুরা এবং চেস্ট ওয়াল পর্যন্ত ইনফ্লামেশনের একটা ইয়েটা যায়। তো সেক্ষেত্রে চেস্ট পেইনটা খুব কমন। হ্যাঁ, চেস্ট পেইন কিরকম হবে? এটাকে বলে প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন। প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন মানে এটা, যেহেতু প্লুরা ইনফ্লাম হচ্ছে, এই দুইটা ইনফ্লাম প্লুরার যে লেয়ার, প্যারাইটাল আর ভিসেরাল লেয়ার, এই দুটো যখন লাংসের এক্সপানশনের সাথে সাথে ঘষা খাচ্ছে দুইটার সাথে, তখন আমরা একটা পেইন সেন্সেশন অনুভব করছি। এটা হলো প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন। অন্য ধরনের চেস্ট পেইনের সাথে আমরা এটা আলাদা করব কি করে? যেমন মেকানিক্যাল অথবা পেরিকার্ডিয়াল, এগুলোর সাথে আমরা আলাদা করব কি করে? আলাদা হলো যে এটা যেহেতু লাং এক্সপানশনের সাথে জড়িত, তার মানে পেশেন্ট হিস্ট্রি দিবে এরকম যে আমি নিঃশ্বাস জোরে নিতে গেলেই আমার বুকে ব্যথা করে ওঠে, এবং ব্যথাটা নর্মালি পেরিফেরালি, মানে লাংস যেহেতু পেরিফেরালি থাকে,
ব্যথাটা হয় রাইট সাইডে অথবা লেফট সাইডে, পেরিফেরালি ব্যথাটা থাকবে, হ্যাঁ। আর যখন পেশেন্ট লাংটা এক্সপান্ড করবে মানে ইন্সপিরেট করবে, তখন সে মানে হঠাৎ করে একটা ব্যথা অনুভব করবে, এবং এই ভয়তে পেশেন্টরা অনেক সময় ভালো মতো রেসপিরেশন মানে জোরে জোরে নিঃশ্বাস নিতে চায় না, তারা আস্তে আস্তে নিঃশ্বাস নেয় ভয়তে। তোমরা যখন ওয়ার্ডে পেশেন্ট দেখবে এটা কমনলি দেখতে পাবা। তো এই ধরনের একটা চেস্ট পেইন থাকে। আর মেকানিক্যাল চেস্ট পেইনটা কিন্তু ইন্সপিরেশন এর সাথে রিলেটেড থাকবে না, অথবা পেরিকার্ডিয়াল যে পেইনটা সেটাও কিন্তু এরকম, ইন্সপিরেশন যদি বন্ধ করে তাহলে পেইনটা চলে যাবে না। ঠিক আছে, এটা হলো প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন। আর একটা কি থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস। এখন যদি পেশেন্টকে নিউমোনিয়া, একটা সিভিয়ার নিউমোনিয়ার পেশেন্টের কিন্তু অক্সিজেন স্যাচুরেশনটা ঠিক মতো মেনটেইন হবে না, যার কারণে খুব সহজেই তার শর্টনেস অফ ব্রেথ দেখা দিবে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, পেশেন্ট কথা বলার সময় হাঁপাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা আসি, আমরা পেশেন্টের হিস্ট্রি নিলাম, সিমটম শুনলাম, এরপরে আমরা যাব সাইনে। সাইনের ক্ষেত্রে আমরা কি করব, জেনারেল এক্সামিনেশন আর সিস্টেমিক এক্সামিনেশন। তো জেনারেল এক্সামিনেশন আমরা নর্মালি, সেগুলো আমি আর এখানে উল্লেখ করি নাই, আমি মুখেই বলি। আমরা টেম্পারেচার রেইজ পাবো, পেশেন্টের রেসপিরেটরি রেট বেশি থাকতে পারে, পালস বেশি থাকতে পারে, মানে ভাইটালস গুলো আর কি একটু অল্টার থাকবে। তার সাথে পেশেন্ট যদি একটা সিভিয়ার নিউমোনিয়ার পেশেন্ট হয়, সে তার পার্সলি ব্রিদিং থাকবে, সায়ানোস থাকতে পারে, তারপরে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, তার ইন্টারকোস্টাল ইনড্রয়িং থাকতে পারে, বা অ্যাক্সেসরি মাসেল গুলা সেগুলার ওভার ইউজ থাকতে পারে। এগুলো হলো অ্যাপিয়ারেন্স আমরা পাবো, একটা পেশেন্টকে টক্সিক লুকিং হবে। আর সিস্টেমিক এক্সামিনেশনে আমরা যখন চেস্ট এক্সামিন করব, চেস্ট এক্সামিনেশন আমরা কি কি পাবো? চেস্ট এক্সামিনেশন আমরা জানি চারটা পার্ট আছে, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অস্কালটেশন। তাহলে ইন্সপেকশন থেকে যদি আমরা শুরু করি, যখন একটা, বিশেষ করে লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে একটা বড় এরিয়া যখন এফেক্টেড হয়, তখন ওই জায়গাটার চেস্ট মুভমেন্ট কিন্তু রেস্ট্রিক্টেড থাকে। মানে ওই লাংসের, ধরো একটা পেশেন্টের হলো রাইট লাংসে এফেক্টেড হয়েছে, হ্যাঁ, রাইট লাংসে এফেক্টেড হলে তার বাম পাশটা যেভাবে হলো এক্সপান্ড করবে, ডান পাশটা সেভাবে করতে পারবে না। এটা তার পেইন সেন্সেশন যেটা হচ্ছে, পেইন সেন্সেশনের জন্য এটা একটা অ্যাডাপ্টেশন, অটোমেটিকলি তার বডি এটা অ্যাডাপ্ট করে নিচ্ছে যে এই যে এই দিকের মুভমেন্টটা বেশি হওয়া যাবে না, হলেই পেইন হয়। তো সেক্ষেত্রে রাইট সাইডে পেশেন্টের চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকবে। আচ্ছা, এবার প্যালপেশন করি। প্যালপেশনে আমরা এই যেগুলো লিখেছি এগুলো ছাড়াও আমরা ট্রাকিয়া দেখি, হুম অ্যাপেক্স বিট দেখি, এগুলো অনেক কিছু দেখি। তো এক্ষেত্রে আমরা চেস্ট এক্সপানশনটা যে মাপি দুই হাত দিয়ে, এখানে যেহেতু মুভমেন্টটা রেস্ট্রিক্টেড, তো আমরা এক্সপানশনটাও এখানে অ্যাসিমেট্রিক্যাল পাবো, মানে দুই দিকে সমান হবে না। দেন আমরা ভোকাল ফ্রেমিটাস দেখি ইন্টারকোস্টাল স্পেস গুলাতে। যেমন আমরা পেশেন্টকে বলি যে আপনি 3-3 বলেন অথবা 1-1 বলেন। তো পেশেন্ট যখন এটা বলবে তখন দেখা যায় যে এই যে ধরো এটা ফার্স্ট টু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস ধরে নিলাম, এখানে হলো তোমার কনসলিডেশন আছে। তো আমরা এই স্পেস গুলোতে ভোকাল ফ্রেমিটাসটা ইনক্রিজ পাবো, মানে হাতে মনে হবে যে রেজোনেন্সটা এটা বেশি পাচ্ছি অন্যান্য জায়গার তুলনায়। ঠিক আছে, এরপর যখন পারকাশন করব, পারকাশন নোটটা হবে ডাল। কেন ডাল হবে? আমরা যখন নর্মালি একটা নর্মাল লাঙে পারকাস করি, তখন সেই পারকাশন নোটটা থাকে রেজোনেন্ট, মানে আমাদের লাংসে তো এয়ার ফিল, তাই না? তো বাতাসে যখন ওই শব্দটা প্রতিধ্বনি হয়ে আবার ধাক্কা দেয়, সেটা হলো রেজোনেন্ট থাকে, রেজোনেন্ট ভাবে ফিল হয়। কিন্তু একটা সলিড স্পেসে, একটা জায়গা সলিড হয়ে গেছে, সলিড স্পেসে যখন আমরা বাড়ি মারি, একটা টেবিলে যখন বাড়ি মারি আমরা, তখন সাউন্ডটা ডাল শোনায়। তো এক্ষেত্রে আমরা পাবো ডাল সাউন্ড। আর অস্কালটেশনে কি কি পেতে পারি? অস্কালটেশনে আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা কেমন? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কিছু ক্রাইটেরিয়া আছে। তো তোমরা যদি এক্সপিরিয়েন্স করতে চাও, যে অনেক সময় আমরা পেশেন্ট দেখেও বুঝতে পারি না যে কোনটা ব্রঙ্কিয়াল কোনটা নর্মাল ব্রেথ সাউন্ড, সেক্ষেত্রে করবা কি তোমরা, স্টেথোর যে ডায়াফ্রামটা নিজের ট্রাকিয়ার উপর ধরবা, ধরে তোমরা স্টেথোটা কানে নিয়ে মুখ হা করে বড় করে শ্বাস নিবা, শ্বাস নিয়ে সাউন্ডটা মনোযোগ দিয়ে শুনবা। দেখবা একটা হার্শ সাউন্ড তুমি শুনতে পাচ্ছ। হা করে যখন তুমি নিঃশ্বাস নিবা, তখন সাউন্ডটা শোনাবে হার্শ, সাথে তোমার ইন্সপিরেশন আর এক্সপিরেশনের মধ্যে
একটা গ্যাপ থাকবে, আর দুইটাই হবে সমান, দুইটা ফেজই হবে সমান। একটা নর্মাল, এটা হলো ব্রঙ্কিয়াল বেস সাউন্ড, হ্যাঁ। আর নর্মাল ইন্সপিরেশনের ক্ষেত্রে কিরকম থাকে? নর্মাল ইন্সপিরেশনের ক্ষেত্রে ইন্সপিরেশন ফেজ থাকে ছোট, এক্সপিরেশন, সরি, হ্যাঁ, ইন্সপিরেশন ফেজ থেকে তোমার ছোট, আর হলো এক্সপিরেশন থাকে একটু বড়, আর দুইটার মাঝখানে কোনো গ্যাপ থাকে না, ঠিক আছে। কিন্তু ব্রঙ্কিয়াল বেস সাউন্ডে দুটাই ইকুয়াল হবে আর মাঝখানে গ্যাপ থাকবে। তুমি এটা তোমার ট্রাকিয়ার উপর ডায়াফ্রাম নিয়ে এক্সপিরিয়েন্স করতে পারো। সাথে বিশেষ করে ওয়ার্ডে গিয়ে বেশি বেশি অস্কালটেট করবা নিউমোনিয়া পেশেন্টের, বিশেষ করে যাদের ট্রিটমেন্ট খুব বেশি প্রোগ্রেস করেনি, শুরুর দিকে আছে, সেক্ষেত্রে অনেক সময় তুমি ব্রঙ্কিয়াল বেস সাউন্ডের পেশেন্ট পেয়ে যেতে পারো। ভোকাল রেজোনেন্স এখানে যেহেতু সলিডিফাই হয়ে গেছে, স্বাভাবিকভাবে এয়ারের তুলনায় একটা পানি পূর্ণ জায়গা অথবা সলিড হওয়ার জায়গাতে শব্দ দ্রুত গতিতে যায়, এটা হলো ফিজিক্স। তো এখানে আমরা ভোকাল রেজোনেন্স ইনক্রিজ পাবো। সাথে আমরা কিছু অ্যাডেড সাউন্ড পেতে পারি। অ্যাডেড সাউন্ডের মধ্যে আছে ক্রিপিটেশন। তোমরা কি কেউ বলতে পারো যে নিউমোনিয়াতে আমরা কখন ক্রিপিটেশন পাবো? নিউমোনিয়াতে আমরা ক্রিপিটেশন পেতে পারি যখন হলো তোমার রিজলিউশন ফেজে থাকে। প্যাথোলজিতে আমরা পড়েছি না যে নিউমোনিয়াতে 4টা ফেজ থাকে, অ্যাকিউট ফেজ, দেন হলো তোমার অ্যাকিউট ইনফ্লামেটরি ফেজ, তারপর রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন, দেন রিজলিউশন। তো রিজলিউশন ফেজে যে জায়গাটা সলিডিফাই হয়ে গেছিল সেখানে আস্তে আস্তে লিকুইডিফাই হয়ে তোমার সেটা ফ্লুইড গুলা রিজলভ হওয়া শুরু করে। তো সেই সময় আমরা যখন ওখানে এয়ার এন্ট্রি করে, ওই ফ্লুইড ফিল্ড জায়গাটায় যখন এয়ার এন্ট্রি করে, এয়ার এন্ট্রি করলে বাবলিং এর মতো সাউন্ড হয়, হ্যাঁ। তুমি যখন হলো স্ট্র দিয়ে একটা ফ্লুইড ফিল একটা গ্লাসে যখন স্ট্র দিয়ে বাতাস দিবা, তখন একটা বাবলিং এর মতো যে সাউন্ড হয়, সেরকম একটা কোর্স সাউন্ড তুমি শুনতে পাবে, এটা হলো ক্রিপিটেশন। তো নিউমোনিয়ার ক্ষেত্রে যখন রেজলিউশনের দিকে যাচ্ছে আস্তে আস্তে, তখন তুমি এই সাউন্ডটা পেতে পারো। দেন হুইসপারিং পেট্রিলুকি, এটা পেট্রিলুকি এটা তুমি খুব সহজে মানে সব পেশেন্টের ক্ষেত্রে যে পাবা কমনলি তা না। এই জিনিসটা আমরা বইতে লেখা দেখি, হ্যাঁ। এই জিনিসটা কিরকম? জিনিসটা হলো যে নর্মালি যখন একটা নর্মাল হেলদি পেশেন্ট এর বুকে যখন আমরা স্টেথো রাখবো, রাখার পরে যদি আমরা ওনাকে বলি যে আপনি ফিস ফিস করে বলেন 113339 ফিস ফিস করে বলেন, উনি যখন এটা বলবে তখন আমরা স্টেথোতে ওই জিনিসটা কিন্তু সাউন্ডটা বাড়বে না, সাউন্ডটা খুব ডাল অথবা মাফল শোনাবে। কিন্তু একটা নিউমোনিয়ার পেশেন্টের ক্ষেত্রে সেই সাউন্ডটা কিন্তু এনহ্যান্স শোনাবে। যেরকম ভোকাল রেজোনেন্স বেড়ে গিয়েছিল, সেখানে এই ফিস ফিস করে কথা বললো এই জিনিসটা আমরা জোরে জোরে শুনতে পাবো। এটাই হলো হুইসপারিং পেট্রিলুকি। আচ্ছা, তাহলে আমরা সিমটমস আর সাইন্স নিয়ে জানলাম, হ্যাঁ। এরপরে আমরা যাব পরবর্তী স্লাইডে। আচ্ছা, ইনভেস্টিগেশনস। এবার আমরা আমাদের পেশেন্টকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পাঠাবো। আমরা ধারণা করছি আমাদের মনে মনে মোটামুটি একটা ডিফারেন্সিয়াল তৈরি হয়ে গেছে যে এখানে আমরা কনসলিডেশন পাচ্ছি। কনসলিডেশনটা কেন কিরকম সেটা জানার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করব। তো ইনভেস্টিগেশনের জন্য তোমরা দেখবা যে ডেভিডসনে খুব সুন্দর একটা চার্ট আছে। হুম, সেই চার্টটা পড়লে মোটামুটি ইনভেস্টিগেশন সম্পর্কে খুব ভালো মতো তোমার আইডিয়া হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমরা মানে আমরা কি কি ধরনের ইনভেস্টিগেশন আমরা পাঠাবো? আমরা কিছু ব্লাডের ইনভেস্টিগেশন পাঠাবো, কিছু স্পুটামের ইনভেস্টিগেশন পাঠাবো, আর কিছু ইমেজিং করব। তো ব্লাড থেকে আমরা কি কি পাঠাবো? কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে কিন্তু অনেক ডিজিজ আমরা ডায়াগনোস করতে পারি বা ডিফারেন্সিয়াল আনতে পারি, হ্যাঁ। তো এক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা কি কি চেঞ্জ পাবো? এক্ষেত্রে হলো আমাদের প্রথমেই চোখ যাবে তোমার ডাব্লিউবিসি কাউন্টে। ডাব্লিউবিসি কাউন্টটা এখানে যেহেতু একটা অ্যাকিউট ইনফেকশন, এখানে ডাব্লিউবিসি কাউন্ট রেজ থাকতে পারে। অনেক ক্ষেত্রে আবার নিউট্রোপেনিয়াও থাকতে মানে ডাব্লিউবিসি কাউন্ট লিউকোপেনিয়াও থাকতে পারে, হ্যাঁ। কমেও যেতে পারে। তো মোস্টলি এক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়।
তার সাথে তোমার এখানে আমরা ডাব্লিউবিসি কম্পোনেন্ট গুলা, নিউট্রোফিল, লিম্ফোসাইট সবগুলোর পার্সেন্টেজ গুলো দেখলাম। সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনে মোস্টলি নিউট্রোফিলিয়া থাকে, তার সাথে লিম্ফোসাইট কাউন্ট কমে যেতে পারে। হ্যাঁ, আবার ভাইরাল নিউমোনিয়াতে আবার লিম্ফোসাইট বেড়েও যেতে পারে, টিউবারকুলোসিসে লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যেতে পারে, এরকম কিছু ফাইন্ডিং পাবো। আর মাইকোপ্লাজমা নিউমোনিয়া ইনফেকশনে আবার আমরা কিন্তু একটা অ্যানিমিয়া ফিচার পেতে পারি, হিমোগ্লোবিন সেখানে আবার দেখা যেতে পারে যে কমে আসছে, অথবা একটা হিমোলাইসিসের মতো আমরা ফিচার আরবিসি ইন্ডিসেসে পেতে পারি। হ্যাঁ, এটা হলো একটা স্পেশাল কেস, এটা নট কমন কেস। আচ্ছা, এরপরে আমরা আসি তোমার ইএসআর সিআরপি তে। হ্যাঁ, ইএসআর সিআরপি হলো একটা নন স্পেসিফিক পরীক্ষা, এটা বরং একটা প্রগনোস্টিক মার্কার হিসেবে ভালো কাজ করে। সিআরপি বিশেষ করে রেইজ করে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে, ইএসআরও একটা যে কোনো অ্যাকিউট ইনফেকশনে রেইজ করতে পারে, ক্রনিক ইনফেকশনে রেইজ করতে পারে। আচ্ছা, এরপর হলো প্রোক্যালসিটোনিন। প্রোক্যালসিটোনিন জিনিসটা কি? হ্যাঁ, এটা হলো একটা প্রো হরমোন। আমরা ক্যালসিটোনিন হরমোনের কথা তো জানি। তো ক্যালসিটোনিন মানে একটা অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশন যখন বডিতে চলে, বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন, তখন ক্যালসিটোনিন হরমোন বেড়ে যায়। তো সেটার জন্য একটা প্রো হরমোনটাও বেড়ে যায়, প্রোক্যালসিটোনিন, এটা ব্লাডে বেশ ভালোই রেইজ করে। এটা অনেক ক্ষেত্রে সিআরপি থেকেও খুব ভালো সেন্সিটিভ মার্কার। তো এক্ষেত্রে প্রোক্যালসিটোনিন আমরা বেশি পাবো, এবং প্রোক্যালসিটোনিনটা প্রগনোস্টিক মার্কার হিসেবে খুব ভালোভাবে ইউজ করা যায়। যদিও আমরা আমরা এটা পেশেন্টকে অনেক বেশি টেস্ট দেওয়া হয়ে যাবে, এই জন্য অনেক সময় আমরা এভাবে ফলো করি না। কিন্তু আমাদের ট্রিটমেন্টের রেসপন্সটা কেমন হচ্ছে, এটা প্রোক্যালসিটোনিন দিয়ে খুব ভালোভাবে এটা আমরা ফলো আপ করতে পারি। যখন দেখবো প্রোক্যালসিটোনিন লেভেলটা কমে আসছে, এটার মানে আমরা অ্যান্টিবায়োটিকটা স্টপ করার দিকে আগাতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কিছু আহ, দেখবো যে সেরাম ইউরিয়া, সেরাম ইলেকট্রোলাইট। সেরাম ইউরিয়া মানে একটা লাংস এর ইনফেকশন, আমরা সেরাম ইউরিয়া কেন দেখবো? আচ্ছা, ডান দিকে তোমরা দেখেছো যে সিভিয়ারিটি মার্কার আছে কিছু। হ্যাঁ, এটা নিয়ে আমরা পরে আরো আলাপ করব। তো দেখো, এর মধ্যে ইউরিয়া আছে। ইউরিয়া কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে একটা সিভিয়ারিটি মার্কার। নিউমোনিয়ার ক্ষেত্রে নিউমোনিয়া পেশেন্টদের, বিশেষ করে ডেবিলিটেটেড পেশেন্ট বা যাদের প্রিভিয়াসলি কিডনি ডিজিজ আছে, বা এমনকি অনেক সময় হেলদি পেশেন্টেরও খুব কমনলি অ্যাকিউট কিডনি ইনজুরি বা একেআই ডেভেলপ করতে পারে। তো সেক্ষেত্রে সেরাম ইউরিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ মার্কার। কেন সেরাম ইউরিয়া বাড়তে পারে? একটা নিউমোনিয়া পেশেন্টের মেটাবলিক ডিমান্ড বেড়ে যায়, ডিহাইড্রেশন হয়, রেসপিরেটরি ইফোর্ট বেশি থাকে। ডিহাইড্রেশন থেকে তোমার এখানে হলো তোমার ইউরিয়া কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে, সাথে রেনাল ব্লাড ফ্লো কমে গিয়ে অনেক সময় দেখা যায় যে ওই যে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে সেখানে তোমার ইউরিয়া ঠিক মতো বের হতে পারছে না, রিজর্পশন বেশি হচ্ছে, তখন সেরাম ইউরিয়াটা বেড়ে যায়। বেড়ে গেলে আমরা এটা বেশি পাবো। এটা কিন্তু একটা সিভিয়ারিটি মার্কার। দেন সেরাম ইলেকট্রোলাইট। নিউমোনিয়া পেশেন্টের খুব সহজেই হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করতে পারে। হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করার অনেকগুলো কারণ আছে, যার মধ্যে একটা হলো সিয়াড। এটা হলো সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন সিক্রেশন। হ্যাঁ, তো এটা একটা মেকানিজম আছে। তো এটার জন্য তোমার এখানে সোডিয়াম বেশি বেশি বের হয়ে যাচ্ছে, ওয়াটার রিটেনশন হয়, যার জন্য হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করতে পারে। তো সিরাম ইলেকট্রোলাইটটাকেও আমরা আমরা বিশেষ করে এলডারলি পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা খুব গুরুত্বপূর্ণ। দেন আমরা যাব ব্লাড কালচার এন্ড সেন্সিটিভিটি করতে পারি। যদি এটার আগে আমরা গুরুত্ব দিব আর কি স্পুটামের দিকে, মানে যেটা আমাদের একটা স্যাম্পল, যেটা গুরুত্বপূর্ণ স্যাম্পল আমাদের কাছে আছে, যেটা দিয়ে আমরা খুব সহজে ব্যাকটেরিয়াটাকে ধরতে পারি। আমরা পেশেন্টকে স্পুটামের কিছু টেস্ট করতে পাঠাবো। সেটার মধ্যে আছে স্পুটাম ফর গ্রাম স্টেইনিং, সাথে আমরা কমনলি ওয়ার্ডে এফবিটাও পাঠিয়ে দিই টিবি এক্সক্লুড করার জন্য, যেহেতু আমাদের দেশে টিবি খুব কমন। তার সাথে টিবি মানে এফবির সাথে আমরা জিন এক্সপার্টও পাঠিয়ে দিই কমনলি। আর সাথে কালচার এন্ড সেন্সিটিভিটি করি। কালচার এন্ড সেন্সিটিভিটিতে আমাদের ব্যাকটেরিয়াটা কমনলি ধরা পড়ে, সাথে কি কি অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট বা সেন্সিটিভ এটা আমরা জানতে পারি। আচ্ছা, ব্লাড কালচার কেন করবো? ব্লাড কালচার হলো নিউমোনিয়া থেকে অনেক সময় সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। তো সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়ামিয়া আছে কিনা
এটা জানার জন্য আমরা ব্লাড কালচার করি। এরপরে আসি আমরা ইমেজিং এ, যেটা হলো আমাদের একদম চাক্ষুষ প্রমাণ যে পেশেন্টের লাংসে কনসলিডেশন ডেভেলপ করছে। এটা হলো আমরা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরে করে আমরা একদম কনসলিডেশনটা কোন 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 এরিয়া ইনভলভ করছে এটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই ইনভেস্টিগেশন গুলো আমরা করতে পারি একটা পেশেন্টের। আচ্ছা, এরপর যেটা বলছিলাম যে সিভিয়ারিটি মার্কার, আমরা যে পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন করলাম, এখানে রিপোর্ট গুলা দেখে আমরা কিভাবে জাজ করব যে এই পেশেন্টটা সিভিয়ার নিউমোনিয়ার পেশেন্ট না, এনাকে আমরা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, আইসিইউ তে পাঠানো লাগতে পারে, নাকি হলো পেশেন্টটা আনকমপ্লিকেটেড একটা কেস, যাকে হলো মোটামুটি একটা চিকিৎসা, নর্মালি চিকিৎসা দিলেই পেশেন্টের সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এক্ষেত্রে আমাদের কিছু সিভিয়ারিটি মার্কার আমরা গুরুত্ব সাথে দেখব। সেটা হলো যে ডাব্লিউবিসি কাউন্টে যদি আমরা ভেরি হাই অথবা ভেরি লো কাউন্ট পাই, মানে 20,000-এর বেশি অথবা 4,000-এর কম, যদি এরকম ডাব্লিউবিসি কাউন্ট আমরা পাই, অথবা ইউরিয়া লেভেল যদি 7 মিলিমোল/লিটারের বেশি হয়ে যায়, অথবা পেশেন্টের হাইপোনাট্রিমিয়া থাকে, অথবা ব্যাকটেরিমিয়া থাকে, অথবা হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকে। আচ্ছা, হাইপোঅ্যালবুমিনেমিয়া কেন হতে পারে? নিউমোনিয়া ধরো একটা লাংস এর ইনফেকশন, এটা কিন্তু অন্যান্য অর্গানকেও এফেক্ট করতে পারে। একটু আগে যেরকম বলেছি যে একেআই হতে পারে, সেরকম এটা কিন্তু লাংস এর নিচে, ডায়াফ্রামের নিচেই আছে লিভার, খুব সহজেই হেপাটাইটিস হতে পারে, বিশেষ করে বেজাল নিউমোনিয়া গুলোতে। তো বেজাল নিউমোনিয়া বা যে কোনো ভাবেই হোক, যদি হেপাটাইটিস হয় নিউমোনিয়া থেকে, তো সেখানে লিভার ফাংশন অল্টার্ড হয়ে কিন্তু হাইপোঅ্যালবুমিনেমিয়া হতে পারে। তো এটা হয়ে গেছে মানে কিন্তু লিভার ইনভলভ, তো এটা একটা সিভিয়ারিটি মার্কার। পাঁচটা জিনিস, এটা কিন্তু ট্রিপল স্টার। এটা আমাদের এমসিকিউ তে খুব কমনলি আসে, সাথে ভাইভাতেও জিজ্ঞেস করে। ভাইভাতে জিজ্ঞেস করে, তুমি মোটামুটি এগুলো বলতে পারলে স্যাররা খুশি হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের পেশেন্টকে প্রথমে আমরা ডায়াগনোসিসে আসলাম যে পেশেন্টটার নিউমোনিয়া আছে। ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলা দেখলাম, দেখে আমরা ডায়াগনোসিসটা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা যাব ম্যানেজমেন্টে। আচ্ছা, ম্যানেজমেন্টে যাওয়ার আগে সব পেশেন্টের ম্যানেজমেন্ট কিন্তু সেম হয় না, প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্রোচ ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আমরা পেশেন্টকে অ্যাসেস করব যে আমরা পেশেন্টটাকে কিভাবে ট্রিটমেন্ট দিব, নর্মালি ট্রিটমেন্ট দিব নাকি খুব ইন্টেন্সিভ কেয়ার করতে হবে, কি করব। সেটার জন্য একটা খুব ভালো একটা টুল আছে আমাদের কাছে, সেটা হলো কার্ভ স্কোর। কার্ভ স্কোরের মাধ্যমে আমরা খুব সহজেই পেশেন্টকে অ্যাসেস করতে পারি যে তাকে কোন লেভেলে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। এটাও কিন্তু আমাদের এমসিকিউ তে আসে, সাথে এটা ভাইভাতে খুব কমনলি স্যাররা শুনতে চান। মানে বিশেষ করে ধরো কেউ বলতে না পারলেও অনেক সময় ওকে, কিন্তু হলো যদি কেউ এটা মুখ দিয়ে বলতে পারে, বলতে পারা মানে তার মার্ক অনেকখানি বেড়ে গেল এবং স্যাররা খুব ইমপ্রেসড হয়ে যান। তাহলে কার্ভ স্কোর দিয়ে আমরা কিভাবে অ্যাসেস করব? কার্ভ স্কোরে এই যে কার্ভ নামটার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে। সি ফর কনফিউশন, পেশেন্ট ডেলিরিয়াম স্টেটে আছে, ইউতে ইউরিয়া 7 মিলিমোলের বেশি, আর এর রেসপিরেটরি রেট 30/মিনিটের বেশি, আর ব্লাড প্রেশারের ক্ষেত্রে সিস্টোলিক 90-র কম অথবা ডায়াস্টোলিক 60-র কম, আর পেশেন্টের এজ 65-এর বেশি। তো প্রত্যেকটা ক্রাইটেরিয়া, এই যে পাঁচটা ক্রাইটেরিয়া, পাঁচটাতে এক করে স্কোর। হ্যাঁ, তো এক করে মানে স্কোর আমরা এভাবে মিলাবো, যোগ করব। যোগ করলে যদি স্কোর 0 অথবা 1 হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বাসায় ট্রিটমেন্ট দিলেই, মোটামুটি একটা প্রেসক্রিপশন করে দিলে বাসায় ট্রিটমেন্ট নিলেই পেশেন্ট সুস্থ হয়ে যাবে। স্কোর যদি 2 হয়, আমরা পেশেন্টকে হসপিটালে দেখে ট্রিটমেন্ট দিতে পারি। সেক্ষেত্রে হতে পারে পেশেন্টকে ভর্তি থাকা লাগলেও একটা শর্ট স্টে, 3-4 দিন বা 4-5 দিন, 4-5 দিনও লাগবে না। মোটামুটি আমরা পেশেন্টকে একটু ছোটখাটো সময় অবজার্ভ করে ট্রিটমেন্টটি আমরা ছেড়ে দিতে পারি, অথবা আউটডোর ওপিডি বা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, আউটডোরে আমরা ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে ছেড়ে দিতে পারি।
আর যদি 3 অথবা তার বেশি হয় সেক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই হসপিটালে অ্যাডমিট করতে হবে। তাহলে দেখো এই ছোট্ট টুলটা দিয়ে আমরা কিভাবে পেশেন্টকে ক্যাটাগরাইজ করে ফেললাম যে আমরা পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট দিব, তাই না? তাহলে কখন আমরা অ্যাডমিট করবো পেশেন্টকে? যখন 3 অথবা তার বেশি স্কোর পাবো। এক্ষেত্রে আমরা পেশেন্টকে ধরবো যে এটা সিভিয়ার নিউমোনিয়া, পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশন নিতে হবে। এবং বিশেষ করে যখন 4 অথবা 5 হয়ে যাবে স্কোর, তখন পেশেন্টকে আমরা চিন্তা করব যে পেশেন্টকে আইসিইউ কেয়ারে নিতে হবে কিনা। তো এইভাবে আমরা রাফলি একটা পেশেন্টকে ক্যাটাগরাইজ করে ফেলতে পারি। আচ্ছা, এবার আমরা অ্যাসেস করে ফেললাম মোটামুটি যে আমরা পেশেন্টকে কোন ধাপে যে ট্রিটমেন্ট দিব, কোন লেভেলে যে ট্রিটমেন্ট দিব। এবার আমরা আসবো ট্রিটমেন্ট শুরু করার ক্ষেত্রে। তো আচ্ছা, আমরা গদ বাঁধা একটা ট্রিটমেন্ট পড়ে যায় পরীক্ষার সময় কিছু মনে করতে পারি না। কিন্তু আমরা যদি ধরো মোট কথা প্রত্যেকটা ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রেই মানে প্রিন্সিপালটা মনে রাখি বা প্রোটোকলটা মনে রাখি যে এই ডিজিজের ক্ষেত্রে আমি কি কি জিনিস মাথায় রেখে ট্রিটমেন্ট দিব, সেই হেডলাইন গুলো মনে রাখো। হেডলাইন গুলো মনে রাখলে তোমরা পরীক্ষার হলে অথবা রিটেন ভাইভা যেটাই হোক না কেন সহজে আনসার করতে পারবা যে এই ডিজিজটার ক্ষেত্রে আমার কি কি মাথায় রেখে কি কি হেডলাইনের আন্ডারে আমাকে ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে। তো নিউমোনিয়ার ক্ষেত্রে যেহেতু এটা একটা খুব কমনলি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, তো আমাকে অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করতে হবে। যদি পেশেন্টের স্যাচুরেশন ফল করে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অক্সিজেন সাপোর্ট দিব। যদি পেশেন্ট স্টেবল থাকে তাহলে প্রয়োজন নাই। অথবা যদি দেখি যে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়ার পরেও পেশেন্টের স্যাচুরেশন মেনটেন হচ্ছে না, তখন আমরা পেশেন্টকে সিপ্যাপ দিতে পারি। সিপ্যাপ সিপ্যাপ মানে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা পজিটিভ প্রেশার দিয়ে পেশেন্টের রেসপিরেশনটা মেনটেন করব। তো এরকম অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করার জন্য যা যা করা দরকার আমরা করব। দেন হলো ফ্লুইড ব্যালেন্স। তো যেটা বললাম যে নিউমোনিয়া পেশেন্টের খুব সহজেই ডিহাইড্রেশন হতে পারে, অথবা বিশেষ করে যাদের রেনাল ইনভলভমেন্ট হয়ে যায়, একেআই হয়ে যায়, তাদের ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্স করা খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টের ফ্লুইড লাগবে কিনা সেটা যাচাই করে আমরা পেশেন্টের ফ্লুইড স্ট্যাটাসটা মেনটেন করব। যদি আইভি ইন্ট্রাভেনাস ফ্লুইড লাগে আমরা দিব, না লাগলে দিব না। ঠিক আছে, রিটেনে তোমরা এরকম হেডলাইন দিয়ে এটার আন্ডারে 1-2 লাইন করে লিখে দিতে পারো। দেন হলো অ্যান্টিবায়োটিক। নিউমোনিয়ার ক্ষেত্রে একটা প্রপার অ্যান্টিবায়োটিক চয়েস করে সেটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটার উপর তোমার রোগীর সুস্থতা নির্ভর করে। এটাই হলো তোমার মেইন ট্রিটমেন্ট, অন্যগুলো হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি আর একটু পরে বিস্তারিত বলছি। আচ্ছা, এরপর আছে তোমার চেস্ট পেইন রিলিফ। চেস্ট পেইন রিলিফ একটা জিনিস বলতে পারো যে হ্যাঁ, নিউমোনিয়াটা সারাই দিলেই তো চেস্ট পেইন অটোমেটিকলি চলে যাবে, এটা আলাদা করে ট্রিটমেন্ট করার কি দরকার? তো এটার একটা ছোটখাটো গুরুত্ব আছে। গুরুত্বটা এরকম যে পেশেন্টের যখন এরকম প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন থাকে, তো পেশেন্ট সহজে রেসপিরেশন নিতেও চায় না। আর পেশেন্ট মানে কফটাকে এক্সপেক্টোরেট করতে চায় না, মানে স্পুটামটা যে ইয়ে করে ফেলে দিবে তাতে খুব বুকে ব্যথা পায়, সেটা সহজে ফেলতে চায় না। তখন দেখা যায় যে স্পুটামটা ভিতরে জমে পেশেন্টের দেখা যায় পরবর্তীতে অন্য কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে, মানে লাং অ্যাবসেস ডেভেলপ করে গেছে অথবা এরকম কিছু ডেভেলপ করে গেছে। তো ওই ইনফেক্টেড স্পুটামটা বের করা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার জন্য আমরা একটা, যদি পেশেন্টের চেস্ট পেইন থাকে, আমরা এটা রিলিফ করার জন্য কিছু ড্রাগস দিতে পারি। কিছু সিম্পল ড্রাগস, যেমন হলো প্যারাসিটামল অথবা হলো তোমার অন্য কোনো এনএসএইডস। হ্যাঁ, এগুলো হলো আমরা দিতে পারি, দিয়ে পেশেন্টের চেস্ট পেইনটা রিলিফ করলাম। আচ্ছা, এরপরে আমরা এই ট্রিটমেন্ট গুলা দিয়ে পেশেন্ট মোটামুটি ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে আমরা পেশেন্টটাকে ধরো বাড়ি পাঠিয়ে দিয়েছে, বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে ফলো আপে আসতে বলবো। আচ্ছা, পেশেন্টকে এই ট্রিটমেন্ট গুলো দেওয়ার পরে মোটামুটি পেশেন্ট যখন মানে কামস রাউন্ড, মানে মোটামুটি ভালো পর্যায়ে চলে আসে, তখন আমরা সাথে সাথে থেকে আরেকটা এক্সরে করে দেবো যে পেশেন্টের কনসলিডেশনটা ডিসঅ্যাপিয়ার করেছে কিনা। এটা কিন্তু গাইডলাইনে বলে না যে সাথে সাথে এক্সরে করা, কারণ নিউমোনিয়াতে যে লাংসে মানে রেডিওলজিক্যাল যে চেঞ্জটা আসে, সেই কনসলিডেশনের চেঞ্জটা কিন্তু তোমার ট্রিটমেন্টের সাথে সাথেই চলে যায় না।
এটা চলে যেতে তোমার 4 to 6 উইকস লাগে। নর্মালি আমরা বলি ধরো কোনো পেশেন্টের, বিশেষ করে নর্মাল পেশেন্টের ফলো আপের মানে এরকম এক্সরে করে ফলো আপের প্রয়োজনও হয় না, কিন্তু কোনো সিভিয়ার নিউমোনিয়ার পেশেন্টকে আমরা নর্মালি বলি যে 4 to 6 উইকস পরে আপনি একটা এক্সরে করে দেখা করবেন। নিউমোনিয়ার রেজলিউশনের জন্য এই সময়টা প্রয়োজন হয়। তো যদি দেখি কোনো কারণে 6 উইকস পার হয়ে গেছে তারপরও তার রেডিওলজিক্যাল শ্যাডোটা ডিসঅ্যাপিয়ার করেনি, তার চেঞ্জটা এখনো আছে অথবা বাড়ছে অথবা একই রকম আছে, তখন এটা আমাদের জন্য চিন্তার বিষয়। বিশেষ করে স্মোকার পেশেন্টদের ক্ষেত্রে তখন আমরা কিন্তু ম্যালিগনেন্সি চিন্তা করতে পারি। হ্যাঁ, তখন আমরা আরো কিছু ডিফারেন্সিয়াল চিন্তা করব এবং বিষয়টা গুরুত্বের সাথে দেখব। এই জন্য ফলো আপও কিন্তু গুরুত্বপূর্ণ। দেন হলো প্রিভেনশন। প্রিভেনশন কাদের ক্ষেত্রে? প্রিভেনশন হলো কিছু পেশেন্ট যারা হলো খুব ধরো ইমিউনো কম্প্রোমাইজড অথবা যারা তোমার খুব বারবার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের পেশেন্টকে আমরা কিছু ভ্যাকসিন দিতে পারি, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন। এই ভ্যাকসিন গুলা দিলে বছরে ইয়ারলি অথবা হলো একটা নির্দিষ্ট সময় পর পরে ভ্যাকসিন গুলা দিলে পেশেন্টরা এরকম সহজে নিউমোনিয়া এরকম বারবার হবে না, আর ওদের আহ, মোটামুটি লাইফের কোয়ালিটিটা ইমপ্রুভ হবে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে এই হেডলাইন গুলা, এই 6টা হেডলাইন যদি তুমি মাথায় রাখো, মাথায় রাখলে তোমার শুধু এই জিনিসগুলো মাথায় রাখলে তোমার লিখতেও, রিটেনের সময় যে সময় কম থাকে তোমার লিখতে ইজি হবে। তুমি ভাইবার সময় শুধু এইগুলা মনে করলে তোমার ওইটার আন্ডারেই তুমি অনেক কিছু বলতে পারবা। তো এইগুলা মনে রাখলে তোমার ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার যে মেইন ট্রিটমেন্টটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকটা নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হলো যে আমরা নিউমোনিয়ার কোন ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক দিব। এক্ষেত্রেও দেখো কার্ভ স্কোরের কিন্তু একটা ভূমিকা আছে। হ্যাঁ, কিরকম? যে আনকমপ্লিকেটেড নিউমোনিয়া অথবা লো সিভিয়ারিটি নিউমোনিয়া, যেটা লো সিভিয়ারিটি নিউমোনিয়াতে কার্ভ স্কোর 0 থেকে 1, মানে এটা হলো তোমার হোম ট্রিটমেন্ট করতেছি, বাসায় পাঠায় দিছি পেশেন্টকে, পাঠায় দেওয়ার পরে যে পেশেন্ট সুস্থ হয়ে যাবে ট্রিটমেন্ট করলে, এরকম একটা পেশেন্ট। তো পেশেন্টকে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করতে পারি? দেখো এখানে আমি শর্টকাটে লিখে আনছি, এখানে ডেভিডসন একটা বড় চার্ট আছে। তো সেই চার্টে অনেক কিছু লেখা আছে, আমি যদি বেশি এখন বলতে যাই বলতে গেলে কারো মাথায় কিছু ঢুকবে না। তো আমি জাস্ট কোর কথাটা বলবো, পরবর্তীতে তোমরা এটার অন টপে, অন টপ অফ দিস তোমরা আরো কিছু ইয়ে করতে পারো। আমি ড্রাগের ডোজ গুলাও এখানে লিখি নাই, কারণ এখন ডোজ গুলা বললে হ্যাফাজার্ড হয়ে যাবে। জাস্ট অ্যান্টিবায়োটিকের নামগুলো মনে রাখো। লো সিভিয়ারিটির ক্ষেত্রে আমরা যে কোনো একটা সিঙ্গেল অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, কিরকম? অ্যামোক্সিসিলিন অর ক্লারিথ্রোমাইসিন। বইতে আরো আছে যে ধরো তোমার অ্যামোক্সিসিলিন তো একটা পেনিসিলিন গ্রুপের ড্রাগ, তো পেনিসিলিনের হাইপার সেন্সিটিভিটি আছে, সেক্ষেত্রে আমরা ডক্সিসাইক্লিন অথবা ক্লারিথ্রোমাইসিন এইভাবে ইয়ে করতে পারি, তো সেদিকে আর না যাই। তো এটুকু মনে রাখো যে আনকমপ্লিকেটেড নিউমোনিয়া অথবা লো সিভিয়ারিটি নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা অ্যামোক্সিসিলিন অথবা ক্লারিথ্রোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট দিব, এবং ট্রিটমেন্টের ডিউরেশন থাকবে তোমার মোস্টলি 4 to 5 ডেজ, 5 ডেজের মতো। 5 ডেজের মতো অ্যান্টিবায়োটিক দিলে পেশেন্ট ভালো হয়ে যায়। আচ্ছা, এরপর হলো তোমার মডারেট সিভিয়ারিটি অথবা কার্ভ স্কোর হলো 2, মানে এই পেশেন্টটাকে আমরা হসপিটালে আউটডোরে দেখছি অথবা শর্ট স্টের জন্য হসপিটালে ইনডোরে আমরা ওয়ার্ডে অ্যাডমিট করেছি। এই ধরনের পেশেন্টকে আমরা অ্যামোক্সিসিলিন প্লাস ক্লারিথ্রোমাইসিন মানে ডুয়েল অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট দিব। 2টা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা পেশেন্টকে কাভার করে দিলাম। অ্যামোক্সিসিলিনে তোমার গ্রাম পজিটিভ অর্গানিজম কাভার হলো, ক্লারিথ্রোমাইসিনে তোমার গ্রাম পজিটিভের সাথে কিছু গ্রাম নেগেটিভ কাভারেজও দিবে। ঠিক আছে, তো ডুয়েল অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। এরপরে দেখো সিভিয়ার কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেখানে কার্ভ স্কোর 3 to 5, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের আরেকটু ইন্টেন্সিভ ট্রিটমেন্টের প্রয়োজন। এক্ষেত্রে দেখো এই দুটা ক্ষেত্রে আমরা ওরাল থেরাপি দিচ্ছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিব, আইভি অ্যান্টিবায়োটিক দিব। তো এখানে আমাদের চয়েস কি কি হতে পারে? কোঅ্যামোক্সিক্লাভ অথবা একটা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেমন সেফট্রাক্সন। হ্যাঁ, কোঅ্যামোক্সিক্লাভ কেন? মানে এখানে এই ধরনের ক্ষেত্রে তোমার বিটা ল্যাকটামেজ প্রডিউসিং অর্গানিজম, মানে যারা
তোমার পেনিসিলিন গ্রুপের ড্রাগের বিটা ল্যাকটাম রিংটা ভেঙে দিতে পারে। এ ধরনের অর্গানিজম, স্ট্রং অর্গানিজম দিয়ে আহ, হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এখানে ক্লাভুলিনিক অ্যাসিডের সাথে অ্যামোক্সিসিলিনের যে কম্বিনেশনটা সেটা ইউজ করছি আইভি, অথবা তার বদলে আমরা সেফট্রাক্সন ইউজ করতে পারি প্লাস ক্লারিথ্রোমাইসিন। এই দুইটা মানে এর মধ্যে একটা, এর মধ্যে এবং ক্লারিথ্রোমাইসিন, এখানে আমরা ডুয়েল অ্যান্টিবায়োটিক আইভি দিব। বইতে আরো কিছু তোমার অপশন আছে, লিভোফ্লক্সাসিন এটসেট্রা, ওগুলা তোমার কিছু স্পেশাল কেসে, যেমন লিজিওনেলা দিয়ে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে লিভোফ্লক্সাসিন হয় ড্রাগ অফ চয়েস, সেগুলো কিছু এক্সট্রা কথা। কিন্তু মোস্টলি তুমি যদি এই কয়টা ড্রাগ মানে এই কয়টা কম্বিনেশন, এই তিনটা তুমি মনে রাখো, তোমাকে যখন জিজ্ঞেস করবে যে তুমি পেশেন্টকে কি অ্যান্টিবায়োটিক দিবা, তুমি বলবা যে স্যার আমি প্রথমে পেশেন্টকে কার্ব স্কোর দিয়ে অ্যাসেস করে নিলাম। অ্যাসেস করে নিয়ে নেওয়ার পরে যদি পেশেন্টের কার্ব স্কোর 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে সেটা লো সিভিয়ারিটি নিউমোনিয়া। আমি সেই পেশেন্টকে হয় অ্যামোক্সিসিলিন অথবা ক্লারিথ্রোমাইসিন দিয়ে ওরাল থেরাপি দিব 4 to 5 ডেজের জন্য। মডারেট সিভিয়ারিটি একটা পেশেন্ট কার্ব স্কোর 2, সেই পেশেন্টকে আমি ডুয়েল অ্যান্টিবায়োটিক দিব, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লারিথ্রোমাইসিন। আর যদি 3 to 5 হয় সিভিয়ার নিউমোনিয়া, এই পেশেন্টকে আমরা হসপিটালে ইনডোর অ্যাডমিশন দিব, দিয়ে ইন্ট্রাভেনাস থেরাপি দিব, সেটা 5 থেকে 7 ডেজ অথবা তার বেশিও হতে পারে প্রয়োজন অনুসারে। সেক্ষেত্রে আমরা কোএমোক্সিক্ল্যাভ অথবা সেফট্রাক্সন সাথে ক্লারিথ্রোমাইসিন দিতে পারি। এইভাবে তুমি যদি ভাগ ভাগ করে বলো, স্যার বুঝবে যে তুমি বুঝে বুঝে পড়ছো এবং তোমার কনসেপশনটা ক্লিয়ার, তোমার অ্যান্সারটাও ভালো হবে। ঠিক আছে? এবার আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু পেশেন্টের ধরো সিভিয়ার নিউমোনিয়ার পেশেন্ট, তার আহ, মানে পেশেন্ট আরো ডেটেরিওরেট করছে, তার কন্ডিশন খারাপ হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমরা পেশেন্টকে আইসিইউতে কখন রেফার করব। যদি ধরো তুমি প্রথমে আমরা জানি যে কার্ব স্কোর 4 থেকে 5 এরকম যদি হাই থাকে এবং আমরা ইনিশিয়াল যে ম্যানেজমেন্ট দিচ্ছি এতে পেশেন্ট ঠিক মতো রেসপন্ড করছে না, তখন আমরা চিন্তা করবো যে পেশেন্টের আইসিইউ সাপোর্ট লাগবে কিনা। অথবা হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়ার পরেও যদি হাইপোক্সিয়া পেশেন্টের পারসিস্ট করতে থাকে, তার মানে পেশেন্টের ভেন্টিলেটর সাপোর্ট লাগতে পারে, অথবা হলো এরকম ইনটিউবে মানে ওই তো ভেন্টিলেশনে নেওয়া লাগতে পারে, তো আইসিইউ সাপোর্ট লাগবে। প্রোগ্রেসিভ হাইপারক্যাপনিয়া একই কথা, মানে কার্বন ডাই অক্সাইড লেভেল বেশি। সিভিয়ার অ্যাসিডোসিস মানে তোমার হাইপারক্যাপনিয়া হয়ে কার্বন ডাই অক্সাইড জমতে জমতে তার রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করছে, অথবা সার্কুলেটরি শকে চলে গেছে পেশেন্ট। পেশেন্টের ধরো তোমার ব্যাকটেরিয়ামিয়া হয়ে সেপ্টিসেমিয়া হয়ে সেপটিক শকে চলে গেল। রিডিউসড কনসাসনেস লেভেল, ধরো সেপসিস থেকে তোমার একেবারে মেনিঙ্গো এনকেফালাইটিস মেনিনজাইটিস ডেভেলপ করে ডেলিরিয়াম হয়ে গেছে পেশেন্টের। বিশেষ করে এলডারলি পেশেন্টের তোমার ইউটিআই অথবা নিউমোনিয়া থেকে খুব কমনলি ডেলিরিয়াম ডেভেলপ করে, খুব কমনলি তোমার সিএনএস ইনভলভ হয়ে যায়। তো এই ধরনের পেশেন্টকে আমাদের চিন্তা করতে হবে যে দ্রুত আইসিইউতে শিফট করা লাগে কিনা। এটাও তোমাদের অনেক সময়, ধরো তুমি মোটামুটি নিউমোনিয়ার সবকিছু পার করে আসছো ভাইভাতে, পার করে আসার পর তোমাকে স্যার এই প্রশ্নটা করতে পারে যে তুমি কখন তোমার পেশেন্টকে আইসিইউতে পাঠাবা। আচ্ছা, নেক্সট আমরা যেটা বাকি সেটা হলো তোমার কমপ্লিকেশন। কমপ্লিকেশন মানে যে কোনো ডিজিজের আমরা লাস্টে ওই ডিজিজটা থেকে কি কমপ্লিকেশন হতে পারে এটা আমরা জানি। আচ্ছা, নিউমোনিয়াতে সবচেয়ে কমন যে কমপ্লিকেশন সেটা হলো তোমার প্যারানিউমোনিক ইফিউশন, মানে নিউমোনিয়ার কারণে যে প্লুরাল ইফিউশনটা তৈরি হচ্ছে। নর্মালি এটা ইউনিল্যাটারাল, মানে যেদিকে নিউমোনিয়া সেই দিকে তোমার প্লুরাল ইফিউশন ডেভেলপ করতে পারে যখন প্লুরা ইনভলভ হয়ে যায়। এছাড়া হলো তোমার এমপায়ামা, মানে বিশেষ করে পায়োজেনিক অর্গানিজম দিয়ে যখন ইনফেকশনটা হয় তখন প্লুরাল ইফিউশনের পরে সেখানে একদম পাস জমে, মানে প্লুরাল স্পেসে যখন পাস জমে সেটা হলো তোমার এমপায়ামা। লাং অ্যাবসেস, লাং অ্যাবসেস মানে তোমার লাং প্যারেনকাইমার ভিতরে পাস জমছে, অ্যাবসেস তৈরি হয়েছে। হ্যাঁ, এটা হলো তোমার এরকম পুরুলেন্ট যারা বায়োজেনিক অর্গানিজম যেগুলা, সেগুলা থেকে তোমার লাং অ্যাবসেস হতে পারে। দেন হলো লোবার কলাপস। লোবার কলাপস কিভাবে হতে পারে? তোমার নিউমোনিয়ার ক্ষেত্রে ধরো একটা মেজর ব্রঙ্কাস তোমার একটা হয়ে গেল যে স্পুটাম দিয়ে ক্লগড হয়ে গেল, অথবা সিক্রেশন বা ইনফ্লামেটরি যে এক্সুডেট সেটা দিয়ে তোমার বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে ওটার আন্ডারে যে অ্যালভিওলাই গুলো ছিল সেগুলোতে এয়ার এন্ট্রি করতে পারছে না,
তাহলে সেই জায়গাটা কি হয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে কলাপস হয়ে যাবে। এখানে তোমার সেভাবে লোবার কলাপস ডেভেলপ করতে পারে। হ্যাঁ, নিউমোথোরাক্স কিভাবে, নিউমোথোরাক্স হলো তোমার বিশেষ করে কিছু অর্গানিজমের ক্ষেত্রে এটা কমন, যেমন স্ট্যাফাইলোককাস অরিয়াস। স্ট্যাফাইলোককাস অরিয়াসে তোমার এরকম লাংস এর মধ্যে কিছু নিউম্যাটোসিল তৈরি হয়, এরা তোমার পাস তৈরি করে, তার সাথে তোমার এয়ারও থাকে। এরকম নিউম্যাটোসিল মানে এক্সরেতে দেখা যায় যে এরকম ঠিক অ্যাবসেস এর মতো না, কিন্তু ছোট ছোট এরকম ক্যাভিটেশনের মতো থাকে, বাতাস এয়ার ফ্লুইড লেভেলের মতো, কিন্তু অ্যাবসেস এর মতো অত ইয়ে না, নিউম্যাটোসিল বলে। তো এইটা যদি তোমার এরকম ধরো অনেক সময় যে প্লুরার সাথে কানেকশন তৈরি হলো, হয়ে তোমার একটা নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। দেন সেপ্টিসেমিয়া তোমার মানে লাংস থেকে অর্গানিজম ব্লাড স্ট্রিমে হেমাটোজেনাস রুটে যে সেপ্টিসেমিয়া হতে পারে। অন্যান্য অর্গান খুব কমনলি হেমাটোজেনাস রুটের মাধ্যমেই আহ, তোমার অথবা প্যারালালি আশেপাশের অর্গানে যেতে পারে। কিভাবে, হেপাটাইটিস হতে পারে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, মেনিঙ্গোএনকেফালাইটিস, এগুলো কমনলি হতে পারে, বিশেষ করে যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তাদের ক্ষেত্রে। আর একেআই তো খুবই খুবই কমন, নিউমোনিয়া পেশেন্টের খুব কমনলি কিডনি ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আর এরপর মাল্টি অর্গান ফেলিয়ার মানে এই যে অর্গানগুলো এফেক্ট করলো সেখান থেকে অর্গানগুলো ফেলিয়ারের দিকে যেতে পারে। আর অ্যারিদমিয়া, নিউমোনিয়ার ক্ষেত্রে অনেক সময় কিছু অ্যারিদমিয়া দেখা যায়, যার মধ্যে কমন হলো তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। নিউমোনিয়া থেকে কেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন না হয় সেটার খুব মজার একটা মেকানিজম আছে, সেটা আমি আজকে আর আলাপ করছি না। আচ্ছা, এরপরে এখন হলো আমরা যাব, মোটামুটি আমরা কনসেপ্ট গুলা নিয়ে আলাপ করলাম যে নিউমোনিয়া কি, এটা তোমার একটা এটা টাইপস কি কি, দেন আমরা একটা পেশেন্টকে নিয়ে কিভাবে প্রসিড করব, ক্লিনিক্যাল হিস্ট্রি থেকে শুরু করে ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, দেন কমপ্লিকেশন। মোটামুটি নিউমোনিয়া নিয়ে আমরা একটা ছোটখাটো ওভারভিউ শুনলাম। শোনার পরে এখন এক্সাম ওরিয়েন্টেড কথাবার্তার দিকে যাই। প্রথমে আসো রিটেন। রিটেন কোশ্চেন কেমন আসে? তো রিটেন কোশ্চেনে আমি হলো এটা 24 সালের তোমার মেতে আসা একটা কোশ্চেন। আমি জাস্ট একটা স্যাম্পল আনছি, কারণ তোমার অন্যান্য কোশ্চেন গুলো তোমার একই ধরনের, হ্যাঁ, একই ধরনের ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো আমি একটা স্যাম্পল এখানে তুলে আনছি যে এ 35-year male presents with high fever, right sided pleuritic chest pain and cough with rusty sputum for 6 days। তাহলে এই সিমটম গুলো আমরা যে আগে আলোচনা করছি নিউমোনিয়ার সাথে মিলে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এখানে কি বলছে, যে মেনশন এক্সপেক্টেড ফিজিক্যাল ফাইন্ডিংস ডিউরিং দ্য এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। তার মানে এখানে তোমার সাইন গুলো চেয়েছে, তাই না? তুমি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের যে ফাইন্ডিংস গুলো পাবা, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, সেগুলো ভাগ করে তুমি লিখে দিবা। দেন দেখো বলছে যে রাইট ডাউন দ্য ইনভেস্টিগেশনস ফর হিম উইথ ইন্টারপ্রিটেশনস। এই প্রশ্নে প্রশ্নগুলো তো নর্মালি আমার ধারণা এখানে হয় 2 থাকবে, এতে মার্ক ডিস্ট্রিবিউশন 2 আর বি তে হলো 3, এরকম মোট 5 নর্মালি থাকবে। এটাতে তোমার ইনভেস্টিগেশন গুলো লিখে তুমি পাশে ইন্টারপ্রিটেশন গুলো লিখে দিলা। ধরো এরকম ছক কেটে লিখতে পারো, অনেক সুন্দর হবে, অথবা অ্যারো দিয়েও লিখতে পারো। যে তোমার সিবিসি তে তুমি ডাব্লিউবিসি কাউন্ট হাই পাবা, নিউট্রোফিলিয়া পেতে পারো ব্যাকটেরিয়াল ইসে, তারপর ইএসআর সিআরপি রেইজ পাবা, প্রোক্যালসিটোনিন রেইজ পাবা, সেরাম ইউরিয়া, ইলেকট্রোলাইট কি কি চেঞ্জ পাবা। হুম, তারপর চেস্ট এক্সরেতে তুমি কি ফাইন্ডিংসটা পাবা, কনসলিডেশন, সেটা লিখবা। তারপর স্পুটামে তুমি গ্রাম স্টেনিং এ ব্যাকটেরিয়া পেতে পারো। এই জিনিসগুলো তুমি ইলাবোরেট করে, ছোট, তোমার বেশি লেখা দরকার নেই, জাস্ট 1-2 কথায় ইন্টারপ্রিটেশনটা লিখে দিলেই তুমি আহ, তুমি ফুল মার্কও পেয়ে যেতে পারো খুব সহজেই। মেডিসিনে বেশি লেখার প্রয়োজন হয় না। এই কোশ্চেন গুলো আরো কি কি প্যাটার্নে আসতে পারে দেখো। আরো আসতে পারে তোমার এই যে এই ভাষার কোশ্চেন গুলো আমি যা যা লিখে আনছি, এই ভাষাগুলাই বারবার আসে। যে গিভ দ্য চেকলিস্ট অফ দ্য ক্লিনিক্যাল ইনফরমেশন ইন্ডিকেটিং দ্য ডায়াগনোসিস, মানে এই চেকলিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন বলতে কি বোঝাইছে, এটা অনেক সময় এরকম প্রশ্নে এই ভাষাটা ইউজ করে। মানে ক্লিনিক্যাল ইনফরমেশনের মধ্যে তোমার কি কি আসবে, হিস্ট্রি আসবে, আর সাইন সিমটমস আসবে। এই জিনিসগুলার একটা চেকলিস্টের মতো, মানে তুমি বুলেট পয়েন্ট দিয়ে লিখবা যে হলো এই জিনিসগুলা আমি পাবো।
হিস্ট্রির মধ্যে তোমার একটা ফিভারের হিস্ট্রি, মানে যে ইয়েগুলা তুমি দিলা। তারপরে তোমার সাইন সিমটমস এর মধ্যে তোমার কাফ, পেশেন্টের যে কমপ্লেন, কাফের ছোট একটা ইলাবোরেশন, চেস্ট পেইন, রেসপিরেটরি ডিস্ট্রেস। সাইনের মধ্যে তুমি কি কি পাচ্ছ আগে আলোচনা করছি, এগুলো ছোট করে লিখে দেবা, তাইলেই হয়ে গেল। আচ্ছা, হাউ উড ইউ ম্যানেজ দ্য কেস, মেনশন দ্য ট্রিটমেন্ট অফ দ্য কন্ডিশন। দেখো, ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট এই দুটো আলাদা শব্দ, এবং দুটার রিটেনের ক্ষেত্রে তোমার লেখাটাও একটু ভিন্ন হবে। ম্যানেজমেন্ট যদি বলে, ম্যানেজমেন্ট বললে তোমার একদম শুরু থেকে আসতে হবে, মানে একেবারে হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এই চারটা মিলে তোমার ম্যানেজমেন্ট। তো কোনো প্রশ্নে যদি ম্যানেজমেন্ট চায় এবং সেখানে মার্ক বেশি থাকে, দেখো ডিস্ট্রিবিউশনে, তো তোমাকে এই চারটাই একটু একটু করে টাচ করে আসতে হবে, চারটাই লিখতে হবে, না হলে তোমার মার্ক কমে যাবে। আর ট্রিটমেন্ট বললে শুধু ট্রিটমেন্টটাই লিখতে হবে। এটা হলো পার্থক্য। এটা হলো অনেক সময় আমরা যখন ফিফথ ইয়ারের শুরুর দিকে বুঝতাম না। তো রিটেনের ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা চারটাই লিখবো, আর ট্রিটমেন্টের ক্ষেত্রে শুধু ট্রিটমেন্টটা। এখন যদি কোনো কারণে দেখো একটা পেশেন্টের অলরেডি, মানে একটা স্টেমের ক্ষেত্রে অলরেডি এতে তোমার এরকম ফিজিক্যাল ফাইন্ডিং বা কিছু একটা ইনভেস্টিগেশন চেয়ে ফেলছে, আবার বি তে ম্যানেজমেন্ট লেখা আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? আবার মার্কও কম, সেক্ষেত্রে তুমি ম্যানেজমেন্টের ট্রিটমেন্টটাই লেখো, অসুবিধা নেই। তো মোস্ট অফ দ্য কেসে ম্যানেজমেন্ট তোমার চারটা জিনিসই চায়, তো সেভাবেই লিখতে হবে। আচ্ছা, এরপরে তোমার দেখো, আমি কিছু রিয়েল প্রফের ভাইবা কোশ্চেন নিয়ে আসছি। এটা হলো আমাদের ভাইবা কোশ্চেন, আমরা এটা আমি কম্পাইল করে রাখছিলাম। সেখান থেকে আমি নিউমোনিয়া পার্টটা কপি করে আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো আমি এখানে পড়ি, দেখো আমি যা যা বলছি, আলোচনা করছি, দেখবা সবই এর মধ্যে আছে। তো যেটা বলছিলাম যে একটা বোর্ড হলো রেসপিরেটরি সিস্টেম দিয়ে শুরু হয়, সেই বোর্ডে তোমার এক্স রে থাকে। তো এক একজনকে তোমার মানে কয়েকটা এক্স রে স্যাম্পল থাকে, সেগুলো ঘুরায় ফিরায় আর কি সেগুলা থেকে কোশ্চেন করে। তো একজনকে একটা এক্স রে ইউজুয়ালি দেখায়। তো ধরো তোমার ভাগ্যে কনসলিডেশনের একটা এক্স রে পড়লো, তুমি সেটা এলাবোরেট করবা যে চেস্ট এক্স রে পিএ ভিউ শোয়িং এই ইনহোমোজেনাস অর হোমোজেনাস ওপাসিটি ইনভলভিং এই এরিয়া অফ দ্য লাং। হ্যাঁ, তুমি এলাবোরেট করলা যেভাবে করতে হয়। করার পরে তুমি এখানে তোমাকে স্যার জিজ্ঞেস করবে যে তাহলে তোমার হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। তুমি বলবা কনসলিডেশন অফ দ্য রাইট লাং অফ অমুক স্পেস। হ্যাঁ, তো এভাবে বললা। বলার পরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আহ, এই যে দেখো এখানে কি কোশ্চেন করছে, যে কজ, এটা কনসলিডেশনের কজ কি কি, কজ বলতে এখানে ডিডি জিজ্ঞেস করছে। তো শুরুতে তোমাকে যে ডিডি গুলো বলছিলাম, বাংলাদেশের ক্ষেত্রে নিউমোনিয়া, টিবি, এই দুটো কমনলি বলতে হবে। এরপরে তুমি অন্যান্য ডিডি গুলো বলতে পারো। এরপর নিউমোনিয়ার দেখো সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট কিভাবে করবো, সেই কার্ভ 65 এর কথা চলে আসছে। কখন হসপিটালাইজ করতে হয়, আহ, যখন তোমার হলো কার্ভ স্কোর তোমার থ্রি থ্রি অথবা তার বেশি থাকে, কি কি ড্রাগ, কমপ্লিকেশন কি কি। তারপর দেখো আবার এই যে কজ জিজ্ঞেস করছে, ক্লিনিক্যাল ফিচার, এক্সামিনেশন ফাইন্ডিং। তারপরে বলছে যে এই এক্সরেটা টিবি না কেন। টিবির এক্সরেতে নর্মালি প্যাথি ওপাসিটি থাকে, আর কমনলি সেটা আপার লোবকে ইনভলভ করে। হ্যাঁ, তো কিছু এক্সরেতে মানে টিবিও কিন্তু একটা কনসলিডেশন। তো কিছু এক্সরেতে আমরা ডিডিতে টিবিকে আগে রাখবো, কিছুতে নিউমোনিয়াকে আগে রাখবো, যেটা দেখে মনে হবে নিউমোনিয়ার মতো সেখানে আমরা আগে নিউমোনিয়া বলবো। হ্যাঁ, তো এরকম কমপ্লিকেশন এখানেও জিজ্ঞেস করছে। দেন দেখো এখানে ইনভেস্টিগেশন কার্ভ 65, কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করছে, আবার কমপ্লিকেশন। আচ্ছা, একই জিনিস অসকালটেশন ফাইন্ডিং জিজ্ঞেস করছে, ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে বলছে হাউ উইল ইউ অ্যাসেস এ পেশেন্ট উইথ নিউমোনিয়া। সেম, দেখো বারবার কার্ভ 65 এর কথা আসছে। হোয়েন উইল ইউ রেফার টু আইসিইউ, সেই আইসিইউ ক্রাইটেরিয়া গুলা। এখানে ধরো একটা কোশ্চেন করছে যে সেম পেশেন্ট ওয়ার্ডে অ্যাডমিটেড আছে, 2 দিন পরে দেখলা যে ব্রেথ সাউন্ড ডিমিনিশড, ডায়াগনোসিস কি? নিউমোনিয়াতে ব্রেথ সাউন্ড আমরা পাই ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এটা যদি ডিমিনিশড হয়ে যায়, তার মানে কি লাংস আর হলো তোমার চেস্ট ওয়ালের মাঝখানে পানি আসছে, তার প্লুরাল ইফিউশন, প্যারানিউমোনিক ইফিউশন। আচ্ছা, এরপরে বলছে কমন অর্গানিজম স্ট্রেপ নিউমোনি। আচ্ছা, এখানে বলছে যে তোমার সিভিয়ারিটি, আবার আনকমপ্লিকেটেড কেস যদি হয় তাহলে একটা ড্রাগের নাম বলো।
তুমি অ্যামক্সিসিলিন অথবা ক্লারিথ্রোমাইসিন একটা বলতে পারো। অসকালটেশন ফাইন্ডিংস এটা খুব কমনলি জিজ্ঞেস করে। আচ্ছা দেখো, এখানে বলছে যে একটা 25 ইয়ার্স ওল্ড পেশেন্ট যার ব্লাড প্রেশার হলো 80/60, স্যাচুরেশন 84%, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, হাউ উইল ইউ ম্যানেজ? তাহলে দেখো এই পেশেন্টটা কি কোন ক্যাটাগরিতে পড়ছে, এটা কিন্তু একটা সিভিয়ার নিউমোনিয়ার পেশেন্ট। হ্যাঁ, কার্ভ 65, যে এটা অ্যান্সার করছিল সে বলছিল যে স্যার আমি পেশেন্টকে কার্ভ 65 এর অ্যাকর্ডিং এ আমি অ্যাসেস করবো, অ্যাসেস করে এরপর পেশেন্টটা হলো সিভিয়ার নিউমোনিয়ার পর্যায়ে পড়ে। তো এই পেশেন্টটাকে আমরা ইউজুয়ালি এটার স্কোর হবে 4 or 5, আমরা এটাকে আইসিইউ তে ম্যানেজ করবো। তো এখানে দেখো বলছে ট্রিটমেন্টের পর পেশেন্টের ডিস্ট্রেস বাড়লো, টেম্পারেচার আরো বাড়লো, তো কি হতে পারে? তো এখানে পেশেন্টের এমপায়ামা ডেভেলপ করতে পারে। এমপায়ামা হলে পেশেন্টের যে ফিভারটা যেটা রিজলভ হয়ে যাওয়ার কথা, সেটা রিজলভ না হয়ে আরো হাই গ্রেড ফিভারের দিকে চলে যেতে পারে, ডিস্ট্রেস আরো বাড়তে পারে। তখন তুমি বুঝবা যে পেশেন্টের এমপায়ামা অথবা লাং অ্যাবসেস ডেভেলপ করছে। আমরা জানি যে যে কোনো একটা অ্যাবসেস যখন ডেভেলপ করে তখন একদম চিলস এন্ড রাইগরের সাথে ফিভার আসে। হ্যাঁ, হাই গ্রেড ফিভার আসে। আচ্ছা এখানে বলছে কি দিয়ে অ্যাসপিরেট করব, কি কি কমপ্লিকেশন হতে পারে। দেখো এখানে বলছে যে একটা পেশেন্ট ইউটিআই নিয়ে আসছে, কনসোলিডেশন ডেভেলপ করছে। হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস? হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, মানে অন্য একটা কারণ নিয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছিল, পরে নিউমোনিয়া হয়েছে। দেখ হাউ মেনি আওয়ার্স আফটার অ্যাডমিশন ইউ ক্যান সে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন? 48 আওয়ার্স, যেটা আমি তখন বিস্তারিত বললাম ক্রাইটেরিয়া অনুযায়ী। তারপরে কনসোলিডেশনের ডিডি ইনভেস্টিগেশন, সাপোজ দ্য পেশেন্ট ইজ sputum পজিটিভ, হোয়াট উইল ইউ টেল দ্য পেশেন্ট টু ডু? এখানে ক্যাজুয়ালি বলছে যে মাস্ক পরতে বলবে। একটা এখানে টিবির দিকে চলে গেছে কোশ্চেনটা, যে ল্যাকটেটিং মাদার যদি স্পুটাম পজিটিভ হয় সে কি বেবিকে ব্রেস্ট ফিড করতে পারবে কিনা? হ্যাঁ পারবে। কি কি প্রিকশন নিতে হবে? মোট কথা এটা টিবির দিকে চলে গেছে। তো দেখো প্রফে কিন্তু এইগুলোর বাইরে খুব বেশি কোশ্চেন হলো আসে না। এখান থেকে আরেক দিকে যেতে পারে যে তোমার, আমি দেখছি যে প্রফে খুব কমনলি নিউমোনিয়া থেকে তোমার নেফ্রোলজিতে চলে যায়, কিডনির দিকে একেআই দিয়ে চলে যায়। যে একটা পেশেন্টের এরকম নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে, তার ইউরিন আউটপুট কমে গেল, তুমি সেরাম ক্রিয়েটিনিন করে দেখলা যে সেটা রেইজ, তাহলে পেশেন্টের কি হয়েছে? একেআই ডেভেলপ করছে। হুম। তো এইভাবে এখান থেকে রেসপিরেটরি থেকে নেফ্রোলজিতে জাম্প করে খুব সহজেই, এটা এখান থেকে খুব কমনলি যায়। অথবা তোমার হলো মেনিনজাইটিসের দিকে চলে যায়। হ্যাঁ, মানে মোট কথা নিউমোনিয়ার যে কমপ্লিকেশন সেগুলোর দিকে অন্যান্য সিস্টেমের দিকে জাম্প করে। অথবা নিউমোনিয়া থেকে তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে কার্ডিওলজিতে চলে যেতে পারে। তো ভাইবার কোশ্চেন গুলো এইভাবে তোমার একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে কম্বিনেশন করে প্রশ্ন করে। আচ্ছা, ভাইবার ক্ষেত্রে তোমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এভাবে, আমি প্রশ্নের প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করলাম যে এইভাবে এক্স রে থেকে তোমাকে কনসোলিডেশনের ডিডি থেকে নিউমোনিয়া হয়ে তোমাকে কিভাবে নিউমোনিয়ার বিভিন্ন কমপ্লিকেশন পর্যন্ত এসে অন্য সিস্টেমে যেতে পারে, ট্রিটমেন্ট নিয়ে পেঁচাতে পারে। এইভাবেই আর কি ভাইবা বোর্ডে এর বেশি আর নিউমোনিয়া নিয়ে প্রশ্ন করে না। এরপরে শুধু বাকি আছে লং কেস শর্ট কেস। নিউমোনিয়ার লং কেস শর্ট কেসের প্রিপারেশনের জন্য তো আমরা এগুলার যে বই আছে সেটাই ফলো করি। তোমার নিউমোনিয়া থেকে লং কেস নিউমোনিয়া অথবা নিউমোনিয়া উইথ প্যারানিউমোনিক ইফিউশন এগুলোই আসতে পারে। তো এটা তোমার লং কেসের বইতে খুব সুন্দরভাবে এলাবোরেট করা থাকে, তোমরা সেখান থেকে আইডিয়া নিয়ে সুন্দর করে একটা প্রিপেয়ার করে রাখবা যে লং কেস কিভাবে প্রেজেন্ট করতে হয়, প্র্যাকটিস করবা। তাইলেই হবে। আর হলো শর্ট কেসের ক্ষেত্রে তোমাকে দেখা যায় একটা নিউমোনিয়া পেশেন্টকে শর্ট কেসে রাখবেই। মেডিসিন মেডিসিন ভাইবার দিনে তোমার শর্ট কেসে একটা না একটা লাংস অসকালটেশন বা লাংসের এক্সামিনেশন পড়ে। তো দেখা যায় যে একটা নিউমোনিয়ার পেশেন্ট থাকে অথবা একটা ব্রোঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডির পেশেন্ট থাকে, তো এদেরকেই ঘুরায় ফিরায় রাখে। তো সেক্ষেত্রে বলতে পারে অসকালটেট দ্য চেস্ট ফ্রম ব্যাক, অথবা মানে পুরা চেস্ট ফ্রম ব্যাকের পুরা এক্সামিনেশন করতে দিল। চেস্ট ফ্রম ফ্রন্ট খুব কমই করতে দেয় যদি দেখা যায় যে একটা বেড রিডেন পেশেন্ট, সেটা ছাড়া খুব বেশি একটা দেয় না। পারকাস করতে বলতে পারে যে তুমি কোন এরিয়াতে ডাল পাচ্ছ। হ্যাঁ, তো অসকালটেশন ফাইন্ডিং গুলা তো আমরা আগে আলোচনা করছি, এটা তোমার পেশেন্টের গায়ে বেশি বেশি হাত দিতে হবে, এক্সামিনেশন করতে হবে করে, মানে মোট কথা নিউমোনিয়ার উপরে তোমার পুরা এক্সামের যে ইয়েটা রিটেন ভাইভা লং কেস শর্ট কেস। আর অস্পির ক্ষেত্রে কি, অস্পির ক্ষেত্রে তোমার
ওইটাই তোমার একটা এক্স-রে ছবি দেওয়া থাকবে, দিয়ে তোমাকে নিউমোনিয়ার যে রিটেনের কোশ্চেন ওই টাইপেরই কোশ্চেন থাকে, যেটা এক্স-রে ফাইন্ডিংটা জানতে চায়, ওটা তোমার মুখে যেরকম বলো সেটা লিখতে হবে। আর তোমার ওখানে ট্রিটমেন্ট জানতে চায়, অ্যান্টিবায়োটিক চয়েস জানতে চায়, তারপর তোমার অসকালটেশন ফাইন্ডিং, পারকাশন মানে এক্সামিনেশন ফাইন্ডিং, এইগুলা নিয়েই তোমার অস্পিড কোশ্চেন থাকে, নাথিং মোর। তো মোটামুটি এই তোমার নিউমোনিয়া নিয়ে পুরো ফাইনাল প্রফের প্রিপারেশন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সেশনটা এখানেই শেষ করে দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, যারা যারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনছো। একজন থ্যাংক ইউ বলছো, ইউর ওয়েলকাম। কতটুকু উপকার হয়েছে জানি না, মোটামুটি একটা ওভারভিউ করার চেষ্টা করছি নিউমোনিয়া নিয়ে।